আজ আমি ঘটনা শুরুর ক্ষেত্রে কোনো রকম কোনো ইন্ট্রোডাকশন দেব না। সরাসরি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, একটা ঘটনা বলবো। হয়তো কেউ কেউ জেনে থাকতে পারেন, আবার হয়তো অনেকেই জানেন না। তো আপনারা স্মৃতি ইরানির নাম তো অনেকেই শুনেছেন। উনি টেলিভিশনের একসময় বিখ্যাত একজন মুখ ছিলেন। তিনি অনেক সিরিয়ালে অভিনয় করেছিলেন, হিন্দি সিরিয়ালে। এবং স্মৃতি ইরানি ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো বলিউডের থ্রুতে হোক বা পলিটিক্সের থ্রুতে হোক অনেকেই ওনাকে জানেন, চেনেন। তো আমি আজকের ইন্ট্রোডাকশন কেন দিচ্ছি না, কারণ উনি একটা ঘটনা একটি অনুষ্ঠানে একবার বলেছিলেন। তো আমি সেইটাই আপনাদেরকে বলবো, সেটাও কিন্তু একজনের ইন্ট্রোডাকশনই ছিল। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, এই স্মৃতি ইরানি তিনি আজ থেকে বহু বছর আগে একবার একটা অনুষ্ঠানে গেছিলেন। তো সেখানে আর এক ভদ্রমহিলাও এসেছিলেন। এবার ওই অনুষ্ঠানে স্মৃতি ইরানির ওই ভদ্রমহিলাকে একটা ইন্ট্রোডাকশন করানোর ব্যাপার ছিল। তো উনি বলেছেন ওই ভদ্রমহিলাকে যে আপনার সম্পর্কে আমি কি বলবো, আপনার ইন্ট্রোডাকশন আমি কি দেব। তো তখন ওই ভদ্রমহিলা এমন একটা কথা বলেন ওনাকে, স্মৃতি ইরানি না এটা শুনে চমকে যান। মানে যে কেউ চমকে যাবে। হঠাৎ করে ধরুন আপনি কারোর কাছে গেলেন, আপনি ধরুন বললেন যে আপনার সম্পর্কে আমাকে একটা কিছু বলতে হবে, তো আমি কি বলবো। এবার সেই মহিলা যদি আপনাকে ফট করে এইটা বলে, যেটা স্মৃতি ইরানিকে বলেছিল, যে আপনি সমাজের সামনে আমার একটা ইন্ট্রোডাকশন এরকম দেবেন যে আমি এমনই একজন মা যে নিজের সন্তানকে মারতে চেয়েছিলাম কিন্তু মারতে পারিনি। এবার এটা শুনে উনি থতমত খেয়ে যান। দেখুন, উনি একজন এত বড় অভিনেত্রী, এত গুণী অভিনেত্রী, উনি একজন পলিটিশিয়ান। তো উনিও এরকম একটা জিনিস শুনে চমকে যান, যেটা আবার কি বলছে, এরকম আবার হয় নাকি। তো উনিও সরাসরি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছেন যে আপনি এসব কি বলছেন, এরকম কোনো মা হয় নাকি যে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে চাইবে। বলছে হ্যাঁ, আপনি এটাই বলবেন, যেটা সত্যি সেটা বলবেন। তো উনি তো চমকে যান। তো ব্যাপারটা কি উনি জানতে চান। তো এটা জানতে চাওয়ার পরে স্মৃতি ইরানিকে ওই ভদ্রমহিলা যেটা বলেন, সেটা না প্রচণ্ড রকমভাবে মানে শকিং একটা বিষয়, যেটা আপনারা শুনলেও হয়তো বুঝতে পারবেন। তো ওই ভদ্রমহিলা স্মৃতি ইরানিকে বলেছিলেন যে উনি পাঞ্জাবের একজন। তো উনি যে ফ্যামিলিতে বিয়ে হয়ে গেছিলেন, তো সেই ফ্যামিলিতে পুত্র সন্তানকেই সবাই খুব আনন্দে গ্রহণ করে, রাদার কন্যা সন্তান। তো ভদ্রমহিলার প্রথমে একটা কন্যা সন্তান হয়, তারপরে আর একটা কন্যা সন্তান হয়। আর ওই ফ্যামিলিতে ওনার স্বামী, ওনার শ্বশুরবাড়ির লোকেরা সবাই চাইছিল যে যেন এই বউটার এবার ছেলে হয়, পুত্র সন্তান হয়। তো এগুলো তো ওপর থেকে সব নির্ধারণ হয়ে আসে। আর একটা মহিলা তো কখনোই এভাবে নির্ধারণ করতে পারে না যে তার ছেলে হবে না মেয়ে হবে। তো উনি তৃতীয়বারের মতো প্রেগনেন্ট হলেন। ওনার বাড়ি থেকে সবাই ওনাকে পুশ করছে যে দেখো তোমার কিন্তু ছেলেই যেন হয়। মানে উনি যখন হসপিটালে যাবেন বেবি ডেলিভারি করতে, তখন ওনাকে বারবার বলা হয় যে তোমার যেন ছেলে হয়। যদি তোমার মেয়ে হয়, মানে দুটো মেয়ে অলরেডি আছে, তোমার যদি এবার তৃতীয় সন্তানও মেয়ে হয়, তাহলে কিন্তু তুমি বাড়ি ফিরো না। এবং এই কথাটা কিন্তু ওনাকে ওনার হাজবেন্ড বলেছিল যে যদি তৃতীয় মেয়ে হয় তুমি কিন্তু এই মেয়ে নিয়ে বাড়িতে আসতে পারবে না। তো উনি মনের ভিতরে একটা দুঃখ, কষ্ট, একটা চিন্তা নিয়ে উনি হসপিটালে যান। এবং সেখানে ওনার কিন্তু খুব ভালোভাবে ডেলিভারি হয়ে যায়। এবং উনি ডেলিভারি হওয়ার সময় জানতে পারলেন যে এবারও ওনার কন্যা সন্তানই হয়েছে। এবার পরপর 3টে মেয়ে হয়ে গেছে। সেই খবর ওনার শ্বশুরবাড়িতে পৌঁছেছে এবং যথারীতি ওনার বর বা ওনার বরের বাড়ির লোক কেউই কিন্তু মানে বউটিকে দেখতে আসে না হাসপাতালে, কারণ যেহেতু তার মেয়ে হয়েছে। আর তাকে এটাও হাসপাতালে আসার সময় বলে দিয়েছিল যে যদি তৃতীয় সন্তান ও কন্যা সন্তানই হয়, তাহলে সে যেন সেই সন্তান নিয়ে বাড়ি না ফেরে। এবার ওনার তো প্রচণ্ড কষ্ট মনে, সদ্য মা হয়েছে তার একটা কষ্ট রয়েছে, আর মানসিক কষ্ট তো প্রবলই। যথারীতি ওনাকে কেউ দেখতে আসে না। এবার ওই বউটির একটি ভাই ছিল। তো সেই ভাইটি আসে তার বোনকে দেখতে। তো সে তখন বলে যে দেখো, মানে সে তার দিদিকে বলে যে দেখো আমি জামাইবাবুর সাথে কথা বলেছি। তো সে বলেছে যে আমি তাকে অনেক হাতে পায়ে ধরেছি, বুঝিয়েছি। তো সে বলেছে যে ঠিক আছে, তোমার বোন আমাদের বাড়িতে আসতে পারে, কিন্তু ওই মেয়ে নিয়ে যেন না আসে। আমরা মানে 3 নম্বর মেয়েকে আর আমরা অ্যাকসেপ্ট করবো না। তোমার দিদি যদি বা বোন যেই ছিল আর কি, বলছে যে বউটা আসতে পারে কিন্তু বাচ্চা আসতে পারবে না। তো এরকম বুঝিয়ে বাজিয়ে বললো যে ঠিক আছে তুই চলে যা, তারপরে দেখা যাবে, চলে যা, ওনাকে আর ফেলে দিতে পারবে, তো তুই বাচ্চা নিয়েই চলে যা। তো ওর ভাই আর কি ওখান থেকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বউটাকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার যথারীতি যখন সে শ্বশুর বাড়ি গেছে মেয়ে নিয়ে, সেখানে তো প্রবল অশান্তি, মেয়েকে কিছুতেই মানবে না। তো
তো উনি বুঝতে পারলো যে ওনার 2 মেয়ের যাও বা কোনোভাবে ওই সংসারে ঠাঁই হয়েছে, এই তৃতীয় মেয়ের কোনো ঠাঁই হবে না সংসারে। এবার বাকি 2টো মেয়ে আছে, নিজে রয়েছে, সদ্যজাত একটা বাচ্চা, কি করবে? তো সেই সময় ওই নভেম্বর ডিসেম্বর এরকম টাইম, আর পাঞ্জাবের দিকে নভেম্বর ডিসেম্বরে এমনি ওখানে বেশি ঠান্ডা পড়ে, আর ওই সময় তো ভালো রকম ঠান্ডা পড়ে গেছে। তো উনি বাইরে বসেছিলেন, মানে দাওয়া মতো জায়গায় বসে ভাবছেন আমি কি করব, আমি মেয়েটাকে তো অ্যাকসেপ্ট করছে না, তাহলে আমার কি করণীয় আছে। এবার দেখবেন অনেক কিছুই অনেক সময় আমরা বুঝতে পারি যে ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় না, মানুষ নিজের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলে। তো হতে পারে সেই সময় ভদ্রমহিলাও নিজের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলেন। উনি তখন ভাবলেন যে কিছু, মানে ওনার দেখুন যতই মা হোক না কেন, একটা মন বলে তো প্রত্যেকটি মানুষেরই তো একটা মন বলে তো একটা বিষয় রয়েছে। প্রচণ্ড মনের ভিতরে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। উনি ভাবছেন যে মেয়েটার ভাগ্য এতটা খারাপ যে মেয়েটাকে ওর নিজের বাবা, ওর বাড়ির লোকেরা কেউ ওকে মেনে নিতে পারছে না। তো সেই রাগে, দুঃখে, অভিমানে, কষ্টে উনি কি করলেন, উনি ওই পাঞ্জাব হরিয়ানার দিকের বাড়িগুলোতে তো অনেক বড় বড় দাওয়া হয় এবং সেখানে খাটিয়া মতো থাকে। তো ওই রাতের বেলা উনি খাটিয়াটার উপরে মেয়েটাকে রেখে দেন, ঠান্ডার মধ্যে, গায়ে কিন্তু কোনো শীতবস্ত্র নেই, কিছু নেই। ওই সদ্যজাত বাচ্চাটাকে রেখে দেয়, রেখে দিয়ে উনি দরজার সামনে, মানে দাওয়ায় বাচ্চাটা রয়েছে, রাতের বেলা অন্ধকার ঠান্ডার মধ্যে, বাচ্চাটাকে ওরকম কোনো শীতবস্ত্র পরানো নেই, কিছু নেই, উনি রেখে দেয়। এবং উনি ওই সামনের যে ঘরের যে দরজা, সেই দরজায় হেলান দিয়ে উনি বসে থাকে দেখার জন্য যে কি হয়। মানে ওনার বুক ফেটে যাচ্ছে কষ্টে, দুঃখে, রাগে, অভিমানে, কিন্তু কাউকে বলতে পারছে না, কারণ ওনার বাপের বাড়ি ওনাকে রাখবে না, শ্বশুর বাড়ি ওনাকে রাখতে চাইছে না। ভদ্রমহিলা যাবে কোথায়, কি করবে? তো সদ্য বেবি ডেলিভারি হয়েছিল, উনিও খুব টায়ার্ড ছিলেন, দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে উনি ঘুমিয়ে পড়েন। এবার ভোরের দিকে যখন ওনার ঘুমটা ভাঙে, তখন উনি চমকে ওঠেন। উনি ভাবলেন যে আমি মেয়েটাকে তো এভাবে রেখে দিয়েছিলাম, এবং ওনার প্রচণ্ড দুঃখ হয়, কষ্ট হয়, এবং উনি বুঝে যান যে সদ্যজাত একটা বাচ্চাকে এরকম ঠান্ডার মধ্যে যদি কেউ এরকম জামা কাপড়, কোনো শীতবস্ত্র ছাড়া যদি এমনি যাচ্ছে একটা খাটিয়ায় ফেলে রেখে দেয় বাড়ির বাইরে ওই ঠান্ডায়, তাহলে অবভিয়াসলি বাচ্চাটার চরম পরিণতি হয়ে যাবে, এতক্ষণে হয়তো হয়েও গেছে। তো উনি, ওনার হাত পা থরথর করে কাঁপতে থাকে, এবং তবুও উনি সাহস করে ওই খাটিয়ার দিকে যান, এগিয়ে যান দেখার জন্য। এবং উনি নাকি দেখেছিলেন যে ওনার সেই সদ্যজাত বাচ্চাটা এখনো প্রাণ আছে শরীরে, কিন্তু বাচ্চাটা পুরো নীল হয়ে গেছে, কিন্তু প্রাণ আছে, বাচ্চাটা কিন্তু প্রাণ তখনও শরীর থেকে বেরোয়নি। উনি তখন বাচ্চাটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকেন, এবং খুব সম্ভবত তারপর উনি বাচ্চাটাকে নিজেই হাসপাতালে নিয়ে চলে যান, এবং সেখানে গিয়ে চিকিৎসা করান, এবং বাচ্চাটা কিন্তু সুস্থ হয়ে ওঠে। বাচ্চাটা হয়তো খুব সিরিয়াস প্রবলেম হয়ে গেছিল, বাট বাচ্চাটা বেঁচে যায়, সুস্থ হয়ে যায় একদম। এবং সেই দিন ওই ভদ্রমহিলা মনে মনে ঠিক করেছিল যে আজকে আমার এই সদ্যজাত মেয়েটা যদি সারা রাত এরকম ঠান্ডার মধ্যে কোনো রকম বস্ত্র ছাড়া, শীতবস্ত্র ছাড়া, সে যদি নিজের জীবনটাকে নিয়ে যদি সে সারভাইভ করতে, সে যদি সেটা সহ্য করে নিজের প্রাণটাকে ধরে রাখতে পারে, লড়াই করতে পারে সেই প্রবল ঠান্ডার সাথে, এইটুকু একটা একরত্তি বাচ্চা, তাহলে আমি আমার স্বামীর সাথে, আমার সমাজের সাথে আমি লড়াই করতে পারবো না, আমি কেমন মা হলাম তাহলে? এবং সেই দিন থেকে কিন্তু ওনার জীবনের টার্নিং পয়েন্ট হয়, উনি রুখে দাঁড়ান, উনি প্রতিবাদ করেন, এবং সেই বিষয়টাই কিন্তু ওনার জীবনটাকে পুরো ঘুরিয়ে দেয়, এবং তারপর থেকে কিন্তু ওনার জীবন একদম ঘুরে যায়, এবং ওনার জীবনে অনেক সেই কালো সময়টা আস্তে আস্তে কেটেও যায়। উনি ওনার 3 মেয়েকে কিন্তু ভালো করে বড় করে। এই ঘটনাটা উনি নিজে স্মৃতি ইরানি বলেছিলেন। তো আজকে আমি কেন আপনাদেরকে এই ঘটনাটা দিয়ে মানে আজকের অনুষ্ঠান শুরু করলাম জানেন? কারণ কিছুটা এরকম একটা ঘটনা আজকে আমি পেয়েছি আপনাদেরকে বলবো বলে, এবং যখন আমি এই ইমেলটা পড়ছিলাম আমার না এই ঘটনাটার কথা মনে পড়লো, তাই ভাবলাম যে এটা দিয়েই আমি শুরু করি। এটা হয়তো কোনো ভৌতিক ঘটনা নয়, কিন্তু ভাবুন এখানে কিন্তু একটা দৈবিক বিষয় কিন্তু আমরা খেয়াল করতে পারি। ভাবুন সদ্যজাত বাচ্চা একটা, তাকে সারা রাত ওরকমভাবে কোনো জামা কাপড় ছাড়া, তাকে যদি ওইরকম ঠান্ডার মধ্যে একটা খাটিয়ায় যদি শুইয়ে রাখা, ওরকম একটা সদ্যজাত বাচ্চা, কয়েক দিনের বাচ্চা, সত্যি আপনারা বলুন তো বাচ্চাটার কি, মানে এটা কি সম্ভব সেই বাচ্চাটার পক্ষে সারভাইভ করা? ওরকম সদ্যজাত বাচ্চাকে প্রচণ্ড, যারা মা হয়েছেন তারা তো জানেনই, যারা মা হননি তারাও জানে যে একটা সদ্যজাত বাচ্চাকে কতটা সাবধানে রাখতে হয়, কত কিছু দেখে শুনে রাখতে হয়, পরিষ্কারভাবে রাখতে হয়, নালে বিভিন্ন ধরনের ইনফেকশনের ভয় থাকে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, মানে দেয়ার আর সো মেনি থিংস।
তো সেই জায়গা থেকে ভাবুন, ভগবানের আশীর্বাদ না থাকলে কখনো কি ওই বাচ্চাটা ওরকম ঠান্ডার মধ্যে অনেকগুলো ঘন্টা, মানে ওই রাতের বেলা রেখেছে আর ভদ্রমহিলার ঘুম ভেঙেছে ভোরের দিকে, এতটা ঘন্টা সে ওই রকম ঠান্ডার মধ্যে তার শরীর নীল হয়ে গেছে, তবু সে বেঁচে ছিল। এবং তাকে ডাক্তাররা তাকে কিন্তু খুব সুপার স্পেশালিটি কোনো জায়গায় বা প্রচণ্ড এক্সপেন্সিভ কোনো নার্সিংহোমে কিন্তু ট্রিটমেন্ট করানো নয়, তাকে কিন্তু ভদ্রমহিলার যা ক্ষমতা ছিল তিনি নিকটবর্তী সরকারি হাসপাতালে গিয়ে তাকে কিন্তু বাঁচিয়েছিলেন। তাহলে ভাবুন এখানে ভগবানের আশীর্বাদ আছে কি নেই। আমরা অনেক সময় অনেক কিছু ঠিক না হলে আমরা ভাবি যারে ভগবান কি আদৌ আছে, কিন্তু ভাবুন সত্যি ভগবান যদি না থাকে তাহলে এই সিচুয়েশনে কি বাচ্চাটার পক্ষে কি বেঁচে থাকা সম্ভব ছিল না। কিন্তু এটা কিন্তু সত্যিকারই অদৃশ্য শক্তি বলুন, দৈবিক শক্তি, আপনারা যেটাই বিশ্বাস করুন না কেন, এটা কিন্তু সেই আশীর্বাদেরই প্রকৃষ্ট প্রমাণ, নাহলে কিন্তু এই বাচ্চাটি বাঁচত না। তো আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, এরপরে বলবার যে দ্বিতীয় যে ঘটনাটা বলবো সেটা কিন্তু কিছুটা এরকমই, কিন্তু সেখানে একটা আবার টুইস্ট আছে। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর আমাদের চ্যানেলের ঘটনাগুলো এনজয় করছে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখনও যদি ভিডিওগুলোকে একটু শেয়ার না করে থাকেন, প্লিজ আপনারা ভিডিওগুলোকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে একটু শেয়ার করে নিন। সকলে খুব ভালো থাকুন আর আমাদের চ্যানেলে ঘটনা শুনতে থাকুন। আর এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে রাজীব বাবু লিখে পাঠিয়েছেন। যে ঘটনাটা আমি এখন বলবো সেই ঘটনাটা রাজীব বাবুর পিসির জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তবে সকলকে রিকোয়েস্ট করছি আপনারা কেউ কোথাও যাবেন না, মন দিয়ে আজকের এই দ্বিতীয় ঘটনাটাও শুনুন। এটুকু বলছি, এই ঘটনাটা শোনার পরে কোথাও কিন্তু আপনাদের মনে হবে যে সত্যি জগতে এমন এমন জিনিসপত্র ঘটে যেগুলো থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, এবং কিছু কিছু ঘটনা তো মানুষের চোখ পর্যন্ত খুলে দেয়। শুনুন তাহলে আজকের দ্বিতীয় ঘটনাটা। রাজীব বাবুর পিসি দেখতে ভীষণ সুন্দর ছিলেন। উনি যেটা ইমেলে লিখেছেন, ঠিক যেভাবে লিখতেন আমি সেভাবেই আপনাদের বলছি। তো ওনার পিসি প্রচণ্ড দেখতে সুন্দর ছিলেন এবং সেই জন্য একদম ছোট্টবেলা থেকে ওনাদের বাড়িতে না খুব সম্বন্ধ আসতো। আর ওনার পিসি কিন্তু রাজীব বাবুর বাবার থেকে 16 বছরের ছোট। তো বুঝতেই পারছেন অনেকটা ডিফারেন্স। আর যেহেতু মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ছিল, তো ছোটোবেলা থেকে বাড়িতে খুব সম্বন্ধ আসতো, মানে একদম যখন ছোট তখন থেকে আর কি বলে রাখতেই, তোমার মেয়েটা কিন্তু খুব সুন্দর দেখতে, বড় হয়তো আরও সুন্দর হবে, আমার নাতির সাথে বিয়ে দিও, কেউ বলে আমার ভাইপোর সাথে বিয়ে দেবো, এরকমভাবে কিন্তু ছোটোবেলা থেকেই প্রচুর সম্বন্ধ আসতো ওনার। আর ওনার যে মা ছিলেন তিনি না, মানে যেহেতু অনেক অনেক মানে বড় ছেলে হচ্ছে গিয়ে 16 বছরের বড়, তারপরে আরও 2 ভাই রয়েছে, তারপরে এই মেয়েটা, তো ওর মানে রাজীব বাবু যিনি ঠাকুমা তিনি তার মেয়েকে প্রচণ্ড মানে চোখে হারাতেন। আর ছোট মেয়ে অনেক দিন পরে হয়েছে, তাকে আরে মানে খুব আতুপুতু করে মানুষ করা বলতে যেরকম বোঝায় একদম সেভাবেই মানুষ করতো। কিন্তু তখনকার দিন মানে একান্নবর্তী পরিবার, সবাই এটাকে আবার একটুখানি বাঁকা চোখে দেখতো, বলতো যে মেয়েকে এত আতুপুতু করে মানুষ করছো, এত বছর পরে মেয়েটা হয়েছে বলে, তো বিয়ে তো 2 দিন পরে দিতেই হবে, এত আতুপুতু করে লাভটা কি। তো তখন ওনার মা বলতো যে বিয়ে যখন দেবো, এখন তো আর আমি মেয়ের বিয়ে দিচ্ছি না, এখন মেয়ে তো আমার কাছেই রয়েছে, যতদিন ও আমার কাছে থাকবে ততদিন ওকে আমি কোনো কাজ করতে দেবো না, একদম রানীর মতো করে ওকে আমি মানুষ করব। আর ওর দাদু যে ছিল, রাজীবদার যে দাদু, বাচ্চাটার বাবা, সেও কিন্তু মেয়েকে ভীষণ ভালোবাসতো, কারণ ওই পরিবারে ওই ছিল একমাত্র মেয়ে, বাকি সব ছেলে। তো বাড়ির থেকে আর কি ভীষণ খুশি, ওর জন্য গয়নাগাটি বানানো সমস্ত কিছু সব হয়ে গেছিল। আর মেয়েটি প্রচণ্ড যেমন সুন্দর ছিল তেমনি খুব ভীতু টাইপের ছিল, খুব শান্ত শিষ্ট সহজ সরল এরকম। এবার সেই মেয়েটি আস্তে 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 বড় হতে থাকে, এবং যত বড় হতে থাকে আশেপাশের লোকেদের বেশ একটা নজর পড়তে থাকে, কারণ সবাই জানতো যে এই বাড়িটায় বেশ সম্ভ্রান্ত একটা পয়সাওয়ালা বাড়ি, তো এই বাড়িরই একমাত্র মেয়ে, তার যখন বিয়ে হবে তার মানে বিশাল জিনিসপত্র পাওয়া যাবে, সেটারও একটা লোভ ছিল। তো সব মিলিয়ে মানে একটা নজর বলতে পারেন, একটা খারাপ নজর বা একটা কুনজর, সেটা কিন্তু এই মেয়েটার উপরে বরাবর ছিল। এবার ছোটোবেলা থেকে সম্বন্ধ আসছে, এবার যখন তার বয়স 10 15 হলো, তখন কিন্তু আত্মীয় স্বজন আরও বাড়ির লোকজন
একান্নবর্তী পরিবার, বড় ফ্যামিলি, তো সবাই ভাবলো যে দেখো মেয়েটার তো অনেক ছোটবেলা থেকে সম্বন্ধ আসছে, অনেকে বিয়ের কথা বলে, এবার মেয়েটার জন্য সম্বন্ধ দেখা যেতে পারে। আর তখনকার দিনে মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হতো, তো তখন সবাই মিলে ভাবলো যে ঠিক আছে মেয়ের জন্য আমরা ছেলে দেখা শুরু করি। এবার প্রচুর সম্বন্ধ আসতে শুরু করে। এবার যা হয় আর কি, একটা বাড়ির লোক যখন সম্বন্ধ দেখে তো সবাই দেখে যে সম্ভ্রান্ত পরিবার কিনা, তাদের আয় উন্নতি কেমন, পরিবারের আয় উন্নতি কেমন, ছেলে কি করে। এবার যখন অপশান যখন অনেক বেশি থাকে, সবাই ভাবে যে সব থেকে বেস্ট যে অপশানটা, আমরা সেই বাড়িতেই মেয়ের বিয়ে দেবো। তো এরকম করেই দেখতে দেখতে একটা খুবই অভিজাত, কলকাতার একটা খুব অভিজাত ব্যবসায়ী পরিবারের একটা সম্বন্ধ এসছে। ছেলেটার বয়স সেই সময় ছিল 24-25 এরকম, আর তখন ওর পিসির রাজীববাবুর পিসির বয়স ছিল 16। তো সবাই ভাবলো যে বাবা, ছেলেটাকে দেখতে শুনতে ভীষণ ভালো, প্রচণ্ড বড়লোক ওরা, দেখতে সেই মুখ দেখেই আর কি 7 নড়ি হাড় দিয়েছিল ওর পিসিকে, এইরকম আর কি। আর ওর পিসি রান্না বান্না খুব একটা করতো না ঠিকই, কিন্তু সব জানতো, হাতের সেলাইয়ের কাজ করতো, খুব সুন্দর আর কি হাতের সেলাইয়ের কাজ। তো গুণী আর কি, এক কথা বলা যেতে পারে গুণী। আর স্কুলে প্রথমে কিছুদিন পড়াশুনো করে, তারপরে বাড়িতে একজন দিদিমণি আসতো, সে এসে পড়াতো, লেখাপড়াও জানতো। তো তখন এই বাড়ির লোকেদের, কলকাতার বাড়ির লোকেদের খুব পছন্দ হলো মেয়েটাকে। আর এরা প্রচণ্ড বড় লোক ছিল, সেই সময় এদের কাছে কিন্তু গাড়ি ছিল। আজ থেকে এত বছর আগেকার দিনে, এখন যেমন গাড়ি অনেকটাই অ্যাফোর্ডেবল হয়ে গেছে, তার থেকেও বড় কথা এখন মানুষ কমফর্টের জন্য অনেকেই গাড়ি কিনেও নেয়, কিন্তু তখনকার দিনে গাড়ি থাকা হচ্ছে তারা বিশাল বড় লোক, আর সত্যিকারই পয়সাওয়ালাও ছিল। তো তারা ভাবলো যে এইরকম সম্বন্ধ তো আর পাওয়া যাবে না, তো এই জায়গাতেই, এই বাড়িতেই মেয়ের বিয়ে স্থির করা হোক। এবার যেই সময় ওর পিসির আর কি বিয়ে আর কি স্থির হয়, সেই সময় কিন্তু ওর রাজীববাবুর বাবার বিয়ে হয়ে গেছে, এবং তখন রাজীববাবু হয়েও গেছে। উনি খুব ছোট ছিল না, অতটা মনে নেই সেই বিয়ের সময়টা, কিন্তু আর কি তখনকার দিন ছেলেদেরও তো আগে বিয়ে হতো। তো এবার ওনার এটুকু মনে আছে যে ওনার পিসির বিয়ে খুব বড় করে দেয়া হয়েছিল, আর পুরো গা ভর্তি গয়না, ইভেন পায়ের যে নুপুর পরে না, সেই পায়ের নুপুরটা পর্যন্ত ওনার পিসিকে সোনার গলিয়ে দিয়েছিল ওনার দাদু, এতটাই ভালোবাসত। তো মেয়েকে পুরো সোনায় মুড়িয়ে বিয়ে দিয়েছিল। আর বৌভাত যখন হয়েছিল সেখানে সেই সময় কলকাতা শহরে একটা দেখবার মতো বিয়ে বাড়ি হয়েছিল, পুরো গোলাপ জুঁই ফুল দিয়ে সাজানো হয়েছিল, হ্যাজাগের আলো দিয়ে সুন্দর করে প্রসেশন বার করা হয়েছিল বৌভাতে, বিশাল বড় ব্যাপার আর কি। প্রায় 38 রকমের নাকি বিয়ের বৌভাতের খাবার পদ মেনু হয়েছিল, একদম এলাহি আয়োজন যাকে বলে। তো এইরকম করে, আর বউ যেহেতু খুব সুন্দরী, সবাই বলতো যে বাহ কি সুন্দর দেখতে বউ হয়েছে, সবাই দেখে একদম মুগ্ধ হয়ে যেত। আর এরাও খুব খুশি যে একটা ভালো পরিবারে, পয়সাওয়ালা পরিবারে মেয়ে বিয়ে দিতে পেরেছে, তো এরাও খুব খুশি, দুই জায়গাতেই খুব খুশি। এবার দেখুন, টাকা পয়সা রোজগার করা বা টাকা পয়সা অর্জন করা, এগুলো তো এক ধরনের বিষয়, এটা অবশ্যই একটা সফলতা, কিন্তু এই সফলতাটা কিন্তু বা এই টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষের মনটাকে কিন্তু মেজার করা যায় না, বা সে কী ধরনের ভাবনা চিন্তা রাখে, বা সে কি, তাদের কি মান্যতা আছে, এগুলো কিন্তু কখনোই শুধুমাত্র টাকা পয়সার নিরিখে কিন্তু বিচার করা যায় না। এবার এই রাজীব বাবুর যে ফ্যামিলি ছিল, তারা তাদের মেয়ের বিয়ে বড়লোক বাড়িতে দিয়েছে, খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু তারা একটা জিনিস যাচাই করতে বা বিষয়টাকে নিয়ে ভাবতে ভুলে গেছিল যে এই বাড়ির মানুষগুলো অ্যাকচুয়ালি কীরকম, তারা কীরকম জিনিসপত্র ভাবে, তাদের চিন্তাভাবনা কতটা প্রোগ্রেসিভ, সেই জিনিসটা কিন্তু তারা বিচার করতে ভুলে গেছিল মনে হয়। এবং সেটা যে একটা বিশাল বড় ভুল ছিল, সেটা কিন্তু তারা অনেক পরে বুঝতে পারে। বিষয়টা কীরকম এবার আমি আপনাদের বলি। তো ওর পিসির 1.5 বছর পরে আর কি বেবি কনসিভ হয় এবং একটি মেয়ে হয়। এবার মেয়ে হয়েছে, প্রথম সন্তান, ঠিক আছে, বাড়ির থেকে কিছু বলেনি, বলেছে ঠিক আছে, এবার প্রথম সন্তান মেয়ে হলো, পরের সন্তান তো তাহলে ছেলে হবেই। যাই হোক, তো ঠিক তার 2 বছর পরে আবার ওনার পিসি কনসিভ করে, এবং তারপরে আবার ওনার একটা কন্যা সন্তান হয়। এবার এই দ্বিতীয়বার যখন কন্যা সন্তান হলো, তখন বোঝা যাচ্ছে যে এরা খুব একটা খুশি হয়নি।
বাচ্চা হওয়ার পরে রাজীব বাবুর যে দাদুর বাড়ি তাকে সেখানে ওনার পিসিকে আনা হয়। তো প্রথমবার যেমন একটা ওরা বিশাল বড় করে আর কি তত্ত্বফত্ত্ব দিয়েছিল, মুখ দেখতে এসেছিল সব সোনাদানা নিয়ে। দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখছে সবারই একটু মানে কিরকম মনটা ভারাক্রান্ত, একটু দুঃখ দুঃখ ভাব মনে, কি না ছেলে হয়নি মেয়ে হয়েছে সেরকম। তো যেহেতু পয়সা ছিল ভেবেছে যে ঠিক আছে, এবার এর পরের বার, এবার হলো না তো কি হয়েছে, পরের বার হয়তো ছেলে হবে। এবার এই রাজীব বাবুর বাড়ির লোকেরা তারা ভাবছে যে ঠিক আছে দুটো না হয় মেয়ে হয়েছে, ওরা তো কলকাতায় থাকে, ওদের যথেষ্ট টাকা পয়সা আছে, আর কলকাতায় সেই সময় প্রচুর মেয়েদের কলেজ রয়েছে, স্কুল রয়েছে, বলছে মেয়েদেরকে পড়াশুনো শেখাবে, অসুবিধে কি আছে। কারণ একটা ধারণা ওদের মধ্যে ছিল যে গ্রামের লোকেরাই হয়তো এই ছেলে মেয়ে নিয়ে বিভাজন করে, শহরের দিকে হয়তো এই ধরনের বিভাজন অতটা নেই। যাই হোক, তো তারপরে তো ওনার পিসিকে বিভিন্ন তাবিজ কবজ দেওয়া হয় যাতে ছেলে হয়, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো যাতে পরবর্তী সন্তান ছেলে হয়। তো ওনাকে অনেক রকমের নিয়মকানুন বলে দিয়েছিল যে তুমি এটা করবে, ওটা করবে, এটা করবে না, সেটা করবে না। এবং সমস্ত যে নিয়মগুলো বলা হয়েছিল সেগুলোর কারণ কিন্তু ওই একটাই, যাতে পরের বার পুত্র সন্তানের জন্ম দিতে পারে ওনার পিসি। তো এই তৃতীয়বার যখন উনি কনসিভ করলেন রাজীব বাবুর পিসি, তো ওনাকে তখন বলল যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি দিন কয়েকের জন্য তোমার বাপের বাড়ি চলে যাও। তো ওনার পিসি বাপের বাড়ি আসেন। তো সেই সময় রাজীব দাদের বাড়িতে ওনার পিসি খুবই যত্ন আত্তি করা হয়। এবং যখন ওনার পিসি আসে বাপের বাড়িতে, তো তখন দেখছে পিসির পায়ে দুটো তাবিজ বাঁধা, পিসির গলায় দুটো তাবিজ, হাতে একটা শিকড় অন্য হাতে, এবং পিসি রাতের বেলা শোয়ার আগে একটা কিছু মিশিয়ে খাচ্ছে, আবার সকালবেলা একটা ফুল মাথায় ছুঁয়ে দিন শুরু করছে। মানে এরকম নানান রিচুয়ালস আর কি উনি সারাদিনে করে। তো যথারীতি ওনার পিসিকে তার বাপের বাড়ির লোকেরা জিজ্ঞেস করছে যে তুই এগুলো কী করছিস এবং কেনই বা করছিস। তো তখন ওনার পিসি বলে যে দেখো আমার শ্বশুরবাড়ির লোকেরা চায় যে ওদের এত বড় ব্যবসা আর রয়েছে, এত প্রপার্টি, তো ওরা চায় যে ওদের একটা পুত্র সন্তান হোক। যদি এবারে আমার ছেলে হয় তাহলে ওদের খুব ভালো লাগবে, এবং যাতে আমার এবারে পুত্র সন্তানই হয় সেই জন্য ওরা আমাকে একজনের কাছে নিয়ে যায়, একজন ঠাকুরমশাই বাড়িতে আসে, সে আমাকে এইসব জিনিসগুলো দিয়েছে এবং বলেছে যে এগুলো যদি আমি ঠিক করে করতে পারি তাহলে আমার ছেলে হবে। এবং ওর পিসিকে অন্যান্য দুবার যেমন খুব হাসি খুশি দেখাতো, খুব ভালো সবার সাথে গল্প করতো, বাট এইবারে যে ওর পিসি আসে বাড়িতে, তো বোঝা যাচ্ছে যে ওর পিসি প্রচণ্ড আর কি একটা মানসিক চাপের মধ্যে রয়েছে। মানে সবসময় মাথার মধ্যে ঘুরছে, যাদের হয়তো ছেলে হয়েছে বাড়িতে তাদেরকে বলছে যে আচ্ছা ছেলে হওয়ার কি কি লক্ষণ হয় একটু বলো, কি করে তুমি বুঝেছিলে যে তোমার ছেলেই হচ্ছে, ছেলে হলে কীরকম মনে ভাবনা চিন্তা হয়। মানে প্রতি মুহূর্তে ওর পিসির মাথায় একটা জিনিসই ঘুরতো, যে এই যে তৃতীয়বারের জন্য উনি সন্তান সম্ভবা হয়েছেন, এবারে যেন অ্যাটলিস্ট ওনার ছেলেই হয়। যাই হোক, তো যত দিন এগোতে থাকে ওর পিসি যেন আরও ভয়ে একদম আড়ষ্ট হয়ে থাকতো। তো সেইবারে আর কি ডেলিভারিটা কলকাতায় করায়। তো ওরা নিয়ে এসে গিয়ে ওরা কিছুদিন পরে কলকাতায় হাসপাতালে ওর পিসির সন্তানের জন্ম দেয়। এবং তৃতীয়বার কিন্তু এই যে সন্তানের জন্ম হয় সেটাও কিন্তু কন্যা সন্তানই হয়। এইবার যে তৃতীয় সন্তান যে কন্যা সন্তান হয় এবং তাতে যে ওনার ফ্যামিলির কেউ খুশি হয়নি, সেটা কিন্তু তাদের চোখ মুখ দেখিয়ে, তাদের ব্যবহারে, তাদের কথাবার্তায় সব ক্ষেত্রে কিন্তু খুব স্পষ্টভাবে সেটা প্রকাশ পেতে থাকে। রাজীববাবুর বাড়ি থেকে যারা গেছিল তারাও গিয়ে দেখছে যে তারা যেন বাচ্চাটাকে একদম খুব একটা দেখতে পছন্দ করছে না, ওদের মুখে কারুর কোনো হাসি নেই। মানে কবে মা বাচ্চাকে ওরা বাড়ি নিয়ে যাবে, কবে কি হবে, কীরকম কি করবে। মানে প্রথম বাচ্চাটার সময় যেমন সবাই খুব এক্সাইটেড ছিল, সবাই খুশি ছিল, মেয়ে সন্তান হলেও তারা খুশি হয়েছিল, তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে একটা সন্তান হয়েছে, তাতে এরা খুব খুশি। কিন্তু এই যে তৃতীয় সন্তান হয়েছে সেটা যে কন্যা সন্তান, তাতে কিন্তু এদের বিন্দুমাত্র কোনো আনন্দ নেই, বরং এদের চোখে মুখে বিরক্তির চিহ্ন বোঝা যাচ্ছে। এবং রাজীববাবুর বাবা স্পষ্ট শোনে, মানে অ্যাকচুয়ালি উনি পিছনে ছিল, সেটা হয়তো ওনার জামাইবাবু খেয়াল করেনি। তো ওনার মানে তার স্ত্রীকে আর কি রাজীববাবুর পিসিকে বলছে যে তুমি কি বলে আর একটা মেয়ে সন্তান জন্ম দিলে, এবারে তুমি একটা ছেলে জন্ম দিতে পারলে না, তোমার বাড়িতে এত
ছেলে রয়েছে, তুমি তোমার বাড়ির একমাত্র মেয়ে, অথচ তোমাকে আমি বিয়ে করেছিলাম এই আশায় যে তুমি পুত্র সন্তানের জন্ম দিতে পারবে। তোমার প্রথমবার ছেলে হয়নি, মেনে নিলাম, দ্বিতীয়বার ছেলে হয়নি, তাও মেনে নিলাম, কিন্তু তোমার তৃতীয়বারও একটা মেয়ে হলো, এটা আমি কি করে মানবো? আমার ফ্যামিলিতে কিন্তু ছেলে দরকার। যদি তুমি ছেলে সন্তান জন্ম দিতে না পারো, তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ দিকে চলে যাবে। আর তুমি তুমি যা রোগা হয়ে গেছো, তোমার তো শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তুমি এরপরে আবার কবে বাচ্চা নিতে তোমার শরীর প্রস্তুত থাকবে, তারপরে আবার তুমি বাচ্চা নেবে, তখন যদি আবার তোমার মেয়ে হয়, 4-4টে মেয়ে নিয়ে আমি কি করব? আমাদের পরিবার খাওয়া পড়ার হয়তো অভাব হবে না, কিন্তু আমরা সমাজে মুখ দেখাবো কি করে যে এই বাড়ি, এত এত আমাদের জমি জায়গা ব্যবসা কে দেখবে, উত্তরাধিকার কে হবে? তো এই কথাগুলো যখন ওই অবস্থাতে ওনার স্বামী ওনার পিসিকে বলছে, তখন ওনার পিসি আর কি করবে? সে মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদছে। তো এটা রাজীববাবুর যিনি বাবা ছিলেন, তিনি মানে তার সামনেই ঘটনাটা ঘটে, তো ওনারও খুব খারাপ লাগে যে এভাবে কেন বলছে। যাই হোক, তো সবাই মিলে বোঝায়। তো তারা বলে যে দেখুন, আমাদের তো ব্যবসায়ী পরিবার, আমাদের খাওয়া পড়ার কোনো অভাব হবে না। যে মেয়েগুলো হচ্ছে সেই মেয়েদেরকে আমরা পারও করে দেবো, কিন্তু আমরা পুত্র সন্তান চাই, আমরা ছেলে চাই, আমাদের বংশ আগে এগোবে কি করে? আর তো বংশ রক্ষা হবে না। এবার মানসিক কষ্টে তারপরে পরপর 3টে বাচ্চা হয়েছে, তো বুঝতেই পারছেন যে শারীরিক দিক থেকেও ওনার পিসি খুবই দুর্বল হয়ে পড়েছিল। তো এই তৃতীয় সন্তান হওয়ার পরে সে যখন শ্বশুরবাড়ি আসে, সেও দেখছে যে শ্বশুরবাড়িতে যেন মানে উনি বেশ অনেকগুলো মাস, প্রায় 5 মাস মতো উনি বাপের বাড়িতে ছিলেন। তো বাচ্চা যখন 5 মাস বয়স, তখন উনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। এবং এর মাঝখানে ওনার স্বামী মাত্র 1 থেকে 2 বার দেখা করতে এসেছিল, তার বেশি আসেওনি। এবারে ওনার পিসি শ্বশুরবাড়ি গেছে, গিয়ে দেখছে যে শ্বশুরবাড়ির পরিবেশ অনেক আলাদা হয়ে গেছে। মানুষজন যেমন কেন আগে যেরকম সবাই খুব হাসি মুখে খুব মন খুলে ওনার সাথে কথা বলতো, উনি তৃতীয় সন্তান নিয়ে যখন বাড়ি এসে দেখছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ওনার সাথে কেউ ঠিকমতো কথা বলছে না, একটা তুচ্ছ-তাচ্ছিল্য ভাব রয়েছে ওনার প্রতি, কেমন যেন করে তাকাচ্ছে, কীরকম যেন খাপছাড়া কথাবার্তা, এবং প্রতি মুহূর্তে বুঝতে পারছে যে ওনার কন্যা সন্তান হয় ওনাকে সবাই একটু দুচ্ছাই করছে। এবং ওনাদের পরিবারে আরও 2টো আত্মীয় চলে এসেছে, তারা মানে তারা যে খুব একটাই পরিবারের পক্ষে ভালো বা তারা যে খুব শুভচিন্তক তা কিন্তু নয়, এবং সেটা কিন্তু ওনার পিসি বারবার বুঝতে পারত। এবং তা সেই আত্মীয় স্বজন যারা ওই বাড়ির বাইরের লোক, মানে আত্মীয় হতে পারে কিন্তু তারা তো ওই বাড়ির কেউ না, বাড়ির বাইরের লোক, তারা এসে পরিবারের বিভিন্ন বিষয়ে কথা বলছে এবং বারবার করে বলছে যে বংশরক্ষা তো তোর এখনো হলো না, বংশরক্ষা হলো না। এবং দ্বিতীয় বিয়ের কথা পর্যন্ত কিছু কিছু আত্মীয় স্বজন বলতে থাকে। এবং তখনকার দিনে এগুলো তো খুব বেশি মাত্রায় লোকে মানে নির্লজ্জের মতো এই কাজগুলো করতো। তো উনি এগুলো যখন শুনতেন ওনার খুব খারাপ লাগতো। মানে উনি ছোটবেলা থেকে এত আদরে ভালোবাসায় বড় হয়েছে, কিন্তু উনি যখন বিয়ে হয়ে এলেন, বিশেষত ওনার মেয়ে হওয়ার পরে ওনার জীবনের সেই যাকে বলে যে প্রোটেক্টিভ যে একটা লেয়ারের মধ্যে উনি ছিলেন, যে ওনাকে সবাই তো ভালোবেসে যত্ন করে খুব সুন্দরভাবে যে ওনাকে বড় করেছিল, সেই ভালোবাসার ছায়াটা যেন কোথাও চলে গেল। এবং ওনার মানে উনি এত সুন্দরী ছিলেন, মানে সেই রূপটাও যেন আস্তে আস্তে ম্লান হতে থাকলো। কারণ কোনো মানুষের যদি মনে কষ্ট থাকে, দুঃখ থাকে, মনে যদি কারোর ভালো না থাকে, তাকে দেখতে যতই সুন্দর হোক না কেন, তার মুখশ্রী কিন্তু খুব মলিন লাগবে, এটা খুব স্বাভাবিক। এবং ওনার স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে ডোরিয়েট করতে লাগলো। এবং ওনাকে উঠতে বসতে মানে বিশেষত মানে ওনার শ্বশুর শাশুড়ি, ওনার বর যতটা খারাপ ছিল, তার থেকেও বেশি বাইরের লোকেরা বিভিন্ন রকমের কথা বলে বলে ওদের কান ভাঙিয়ে ভাঙিয়ে ওনার প্রতি একদম মনটা বিষিয়ে দিয়েছিল। এবং ওনাকে এটাও বলা হতো যে ওনার পিসিকে, যে কোনো কাজকর্ম পারে না, শুধু রূপটাই আছে, তাও তো এই রূপ দিয়ে ছেলে জন্ম দিতে পারলো না, শুধু তো মেয়ে সন্তানই জন্ম দিয়েছে, এরকম নানান কথাবার্তা বলতো। এবং উনি ওনার চোখের সামনে দেখলেন যে ওনার মেয়েরা, মানে ওনার দুই বড় মেয়ে যে 2জন ছিল, তারা যতটা বৈভবে বড় হচ্ছিল, হঠাৎ করে তাদের থেকে সেই বৈভব, সেই যাকে বলে যে সুযোগ সুবিধাগুলো তারা পেয়ে বড় হচ্ছিল, সেগুলো আস্তে 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 তাদের থেকে কেড়ে নেওয়া হলো। এবং যখন একজন মা দেখতে পায় যে তার সন্তানকে বঞ্চিত করা হচ্ছে তারই বাড়িতে, তো সে তো গর্জে উঠবেই। যতই ওর পিসি খুব খুব লাজুক, খুব শান্তশিষ্ট স্বভাবের হোক না কেন, সে যখন দেখে যে দিনের পর দিন তার মেয়েদেরকে ভালো জিনিসের বদলে মোটামুটি সাধারণ জিনিস দেওয়া হচ্ছে, যেখানে তার বাবা, তার বাড়ির লোকের ক্ষমতা আছে, শুধুমাত্র
পরের কথা শুনে, অন্যের কথা শুনে, তো সে বলতে থাকে যে কেন আমার মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে, ওরা তো এভাবেই বড় হচ্ছিল, ওদের থেকে এই জিনিসটা কেন কেড়ে নেওয়া হলো। তো তারা বলে তোর মেয়ের সন্দেহ তো 2 দিন পরে বিয়ে হয়ে যাবে, 2 দিন পরে তো পরের ঘরে চলেই যাবে, আর যখন বিয়ে হবে তখন তো ওদেরকে গা ভর্তি গয়না দিতেই হবে, এখন থেকে কেন ওদের পিছনে খরচাপাতি করব। তো ওরা বাড়িতে যে ধরনের জামা কাপড় পরতো, যে রকম জিনিসপত্র পেতো, সেগুলো আস্তে আস্তে কমিয়ে দেওয়া হলো। ওদেরকে একটা টিপিক্যাল, মানে কি বলবো, একটা টিপিক্যাল বাড়িতে যেরকমভাবে মেয়েদেরকে সবার পরে খেতে দেওয়া হয়, তাদের ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা সেগুলো দেখা হয় না, তাদেরকে ভালো বড় মাছের পিসটা দেওয়া হয় না। ইভেন এই জিনিসগুলো পর্যন্ত শুরু হলো যেখানে ওনার শ্বশুর বাড়ির লোক যথেষ্ট বড় লোক ছিল। বলা হতো যে না, তুমি তো 2 দিন পরে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি এত ভালো স্কুলে পড়াশুনো করে কি করবে, তুমি একটা সাধারণ স্কুলে পড়াশুনো করো, তুমি এইটা পাবে না, তুমি ওইটা পাবে না, এইটা করা যাবে না, সেটা করা যাবে না, এরকম নানান কথাবার্তা বলতে থাকলো। আর বাইরের যে আত্মীয়রা ইন্ধন জোগাতো, সেই আত্মীয়দের আসলে ছেলে ছিল। এবার তারা ভাবতো যে এর মেয়ে হয়েছে, এবার এই পরিবারে যদি নিজেদের ছেলেদের একটা প্রভাব বিস্তার করানো যায়, তাহলে এই পরিবারের ব্যবসার কোনো ভাগযোগ পাওয়া যেতে পারে। মানে যাকে বলে না, যে যার ধান্দায় থাকা একটা কথা আছে, একদম সেম জিনিসটা কিন্তু এনার ফ্যামিলিতে হওয়া শুরু হলো। এইগুলো দেখে বুঝতে পেরে ওনার খুব খারাপ লাগতো, পিসির খুব স্বাভাবিক খারাপ লাগবেই। এবং এই যে ছোট মেয়েটা, সেই ছোট মেয়েটা কিন্তু সব থেকে বেশি বঞ্চিত হলো। মানে তার বাবা তাকে, মানে কি বলবো, খুব একটা কোলেও নিত না, খুব একটা আদরও করতো না, শুধুমাত্র ওর মাই ওকে যা আদর করতো, ভালোবাসতো, এবং বুঝতে পারতো যে মেয়ের জন্য যদি কোনো একটা জিনিসের প্রয়োজন পড়তো, সেটাও 2 বার 5 বার 10 বার বলে আনাতে হতো। বাকি 2 মেয়ের তাও, মানে প্রথম মেয়ের বেলায় যেমন বড় করে অন্নপ্রাশন হয়েছিল, তারপরের দ্বিতীয় মেয়ের বেলাতেও আরেকটু ছোট করে অন্নপ্রাশন হয়। এবার এই তৃতীয় মেয়ের বেলায় দেখছে যে মানে জাস্ট ঘরের মধ্যে কোনো রকম একটা রিচুয়াল করে উনি অন্নপ্রাশনটুকু করে দিয়েছে। ওনার তো মনে মনে খুব খারাপ লাগে যে ওর বাবার ক্ষমতা রয়েছে, টাকা পয়সা রয়েছে, তারা আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন বিয়ে হোক যাই হোক তাদের কোনো অনুষ্ঠানে টাকা পয়সা দেয়, এখানে সেখানে নিজের সন্তানের জন্য বিশেষ কিছু করছে না। এটা কিন্তু ওনারকে প্রচণ্ড রকমভাবে মানসিকভাবে কষ্ট দিতে থাকে। যাই হোক, সেটাও উনি মুখ বুজে মেনে নেন। মাঝে মধ্যে উনি প্রতিবাদ করতেন যে কেন আমার মেয়েটার জন্য আমাকে বারবার তোমার থেকে জিনিস চাইতে হচ্ছে, কেন, মেয়েটা ও তো আমাদের দুজনেরই সন্তান। কিন্তু ওই যে বলে, মানে মানুষ যখন যতই তাদের কাছে টাকা পয়সা থাকুক না কেন, ওরা না মানে মানুষ হিসেবে একটু অন্যরকম ছিল। তারা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা করতো না, তাদের চিন্তাভাবনার মধ্যে প্রগতিশীলতা ব্যাপারটা একদমই ছিল। তখনও তারা ভাবতো যে মেয়ে মানে তো বোঝা, মেয়ে মানে তো 2 দিন পরে অন্যের বাড়ি চলে যাবে। এবার এরকম করে ওনাকে আবার 2 দিন পর থেকে ওই তাবিজ কবজ করানো শুরু হলো, বিভিন্ন জিনিস খাওয়ানো শুরু হলো। এবার এতদিনে উনি যখন দেখছেন যে ওনার ছোট মেয়েটা এত সাফার করছে, সেই মেয়েটাকে কেউ ভালোবাসে না, কেউ কোলে নেয় না, তো উনি কিছুদিন ওই তাবিজ কবজগুলো করলেন, যেগুলো খেতে দিয়েছিল সেগুলো খেলেন। কিন্তু তার কিছুদিন পর থেকে রাজীববাবুর পিসির মনে হতে থাকলো যে আমি এগুলো কেন করছি, এগুলো করতে করতে আবার আমি হয়তো কনসিভ করব, আবার আমি সন্তান সম্ভব হব, আবার যদি আমার মেয়ে হয় তাহলে হয়তো আমার মেয়েটার হয়তো বাড়িতেই ঠাঁই হবে না, তাহলে এগুলো করে আমার কী লাভ। তো ওনার পিসি কী করেছিলেন, উনি ওই তাবিজ কবজ পরা, তারপরে যেগুলো ওনাকে খেতে দিয়েছিল বা যে ফুলটা ছুঁয়ে দিন শুরু করতে বলেছিল, সেগুলো করানো উনি বন্ধ করে দিলেন। এবং উনি মনে মনে তো প্রচণ্ড কষ্ট পেতেন যে ওনার স্বামী ওনার সাথে ঠিকমতো কথা বলে না, বাচ্চাটাকে খুব একটা আদর করে না। তো আস্তে আস্তে উনিও ওনার স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। উনি দেখলেন যে ও আমাকে ভালোবাসে না, আমার বাচ্চাটাকে আদর করে না, মানে ওনারও মন থেকে যেন কোথাও একটা খুব অনীহা এসে গেছিল। আর ওগুলো উনি খাওয়াও বন্ধ করেছে, ওই তাবিজ কবজগুলো উনি খুলে রেখে দিয়েছিলেন। এবার প্রথম কিছুদিন ওনার স্বামী সেটা বুঝতে পারেনি, বাট কিছুদিন পরে যখন ওনার স্বামী বুঝতে পারে যে তার স্ত্রী এগুলো পড়ছে না, তাবিজ কবজগুলো পড়ছে না বা এগুলো ফলো করছে না, তো সে তখন বলে যে কী ব্যাপার, তুমি এই তাবিজটা খুলে রেখেছো কেন, কেন তুমি এই ফুলটা মাথায় ছোঁনি, কেন তুমি এই জলটা খাওনি। তো তখন ওনার পিসি কাঁদতে কাঁদতে বলে যে দেখো, আমি এগুলো এই কারণেই করিনি, কারণ আমার মনে হয় এগুলো যদি আমি করিও, আগের বার তো সব করেছিলাম, তাতেও তো আমার মেয়েই হয়েছে, এবং এই যে আমার মেয়েটা হয়েছে, আজকে তুমি মেয়েটাকে একটু আদর করো না, একটু কোলে নাও না, বাড়ির কেউ ওকে খুব একটা ভালোবাসে না, পছন্দ করে না, আমি মা হয়ে এটা মেনে নিতে পারি না, আমার খুব কষ্ট হয়, তো সেই জন্য আমি ঠিক করেছি আমি এগুলো কিছু করব না, তাতে যা হয় হবে। এবার এই জায়গা থেকে ওনার স্বামীর সাথে ওনার একটা, যাকে বলে সরাসরি একটা
সংঘাত সৃষ্টি হয়। এবং দেখুন, যে মানুষ যতই শান্ত শিষ্ট হোক না কেন, যখন তার মনে কোনো একটা বিষয়ে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, সে তো কথা বলবেই, সে তো নিজের মন খুলে তার প্রতিবাদটা জানাবি। বিশেষত সেটা যদি তার সন্তান সংক্রান্ত কোনো ব্যাপার হয়, তখন তো কোনো মাই চুপ করে থাকতে পারে না। তো উনি বলেন যে দেখো, আজকে যদি আমার আবার মেয়ে হয়, তো সেই মেয়েটার কি দশা হবে? সেই মেয়েটাকে হয়তো তোমরা কেউ ঘরে উঠতে দেবে কিনা সন্দেহ। এই মেয়েটাকেই তোমরা কেউ দেখো না, ভালোবাসো না, বাকি দুটো মেয়েকেও সেরকম ভালোবাসা পায় না, তবু তারা একটু হয়তো বড় হয়ে গেছে, কিন্তু আর একটা যদি মেয়ে হয় তাহলে তাকে নিয়ে আমি কি করব? তো ওনার পিসি বলে যে দেখো, আমি আর চাই না আমাদের সন্তান হোক, হয়তো হলে এবার মেয়েই হবে, কারণ আমি তো তোমাকে গ্যারান্টি দিতে পারবো না যে আমার ছেলেই হবে। আর তুমি যে জিনিসগুলো আমাকে করতে দিয়েছো সেগুলো করেও তো আমার মেয়েই হয়েছে, ছেলে তো হয়নি। তাহলে সেটা যখন নিশ্চিত নয়, তাহলে আর সন্তান নিয়ে কী লাভ? আর সত্যি বলতে কি, সেই সময় ওনার পিসি শারীরিক দিক থেকেও খুব দুর্বল হয়ে পড়েছিল, ওনার পক্ষে আবার সন্তান ধারণ করাটাও একটা বড় ব্যাপার ছিল। তো এই নিয়ে কিন্তু ওনার পিসির সাথে তার স্বামীর একটা মনোমালিন্য সৃষ্টি হয়, এবং সেই মনোমালিন্য আস্তে 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 না খুব খারাপ দিকে যেতে থাকে। এবং একটা সময় ওনার পিসি পুরো একলা হয়ে পড়ে, ওনার পিসির সাথে কেউ কথা বলতো না। এত পয়সা, এত বৈভব, বাইরে থেকে দেখে মনে হতো যে বিশাল বাড়ি, বিশাল সুখ, প্রচুর ঐশ্বর্য, টাকা পয়সা, কিন্তু অন্তর্মহলে কিন্তু একটা বিশাল সংঘাত চলছিল। আর মানসিক দিক থেকে কিন্তু ওনার পিসি প্রচণ্ড ভেঙে পড়েছিল, ঠিকমতো খেত না। হ্যাঁ, দামি শাড়ি, দামি গয়না থাকলেই তো আর হয় না। একটা মানুষের মন যদি খুশি না থাকে, মনে যদি আনন্দ না থাকে, তাহলে তো সেই মানুষটা একেবারে অন্তঃশ্বাস শূন্য হয়ে যায়, তাই না? তো ওনার পিসির ক্ষেত্রে একদম কিন্তু সেই জিনিসটাই হয়েছিল। উনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন, কারোর সাথে বিশেষ একটা কথা বলতেন। এবং রাজীববাবুর মনে আছে যে ওনার পিসি আগে যখন বাড়িতে আসতো খুব হাসি ঠাট্টা করতো, মজা করতো, সবার জন্য অনেক কিছু আনতো। ওনার পিসি বাপের বাড়িতে আসতে খুব পছন্দ করতো। কিন্তু এই ঘটনার পর থেকে ওনার পিসি কিন্তু খুব একটা বাপের বাড়িও আসতো না, কারণ বাপের বাড়িতে এলে সবাই বুঝে যেত যে বিভিন্ন কথা জিজ্ঞেস করবে, হয়তো যে ওনার মনটা খারাপ সেটাও বাকিরা বুঝে যাবে। আর উনি না ওনার শ্বশুর বাড়ির স্বামীর নিন্দে করতেন না, ফলে মানে সেই বিষয়টাকে হয়তো অ্যাভয়েড করতে চাইতেন যাতে সেই বিষয়টা সামনে না আসে, তো সেই জন্য উনি বাপের বাড়ি যেতেন না। আর রাজীববাবুর কিন্তু ওনার পিসিকে খুব ভালো লাগতো, মানে পিসি খুব ভালোবাসতো রাজীববাবুকে, রাজীববাবুও তার পিসিকে ভীষণ ভালোবাসতো। তো রাজীববাবু ভাবতো যে পিসি বহুদিন আসে না, কেন আসে না, কেন আসেনি। এবার পিসির জীবনে যে তখন এত এত ঘটনা চলছে, সেটা কিন্তু বাড়ির কেউ খুব একটা জানতো না। মানে একটু আধটু আন্দাজ পেয়েছিল, কারণ যেহেতু রাজীববাবুর বাবাই অনেক কিছু শুনেছিল, কিন্তু সেই বিষয়টা যে এতটা প্রগাঢ় ছিল সেটা কিন্তু ওনারা তখনও টের পায়নি। এবার দীর্ঘদিন ধরে ঠিকঠাক মতো খাওয়া নেই, দাওয়া নেই, মানসিক কষ্ট, তার মধ্যে বাচ্চাগুলোকে উনি বঞ্চিত হয়ে দেখে ওনার এত খারাপ লাগতো। উনি প্রায়শই কি করতেন, মানে নিজে না খেয়ে থাকতেন, হয়তো কোনো বাকবিতণ্ডায় বাড়িতে জড়িয়ে পড়তেন। সব কিছু মিলিয়ে উনি প্রবল মানসিক কষ্টে ছিলেন, এবং সেই জায়গাতেই আস্তে আস্তে কিন্তু ওনার শরীর খারাপ হওয়া শুরু হয়। এবং রাগে, অভিমানে, কষ্টে উনি ওনার শরীর খারাপের কথা ওনার স্বামীকেও বলতেন না, কাউকে বলতেন না। অনেকে হয়তো জিজ্ঞেস করতো, ওনার স্বামীও ওনাকে জিজ্ঞেস করেছিল যে তোমার হচ্ছে শরীর খারাপ, কি হয়েছে? তো উনি বলতেন যে তোমার কাছে তো পুত্র সন্তানটাই সব, তা তুমি কেন আমার কথা জিজ্ঞেস করছো? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। এরকম করে উনি মিথ্যে কথা বলতেন। ওনার স্বামী ওনার জন্য হয়তো ওষুধ এনে দিত, সেই ওষুধটা উনি খেতেন। এবং বাড়ির একজন কাজের মাসি ছিলেন, যিনি রান্না বাড়ি সমস্ত কাজ করতেন। তো তিনি ব্যাপারটা খুব মানে কাছ থেকে দেখেছিলেন। মানে ওনার স্বামী যে ওনাকে ভালোবাসতেন না তা কিন্তু নয়, ওনার পিসিকে যে ভালোবাসতো না বা কেয়ার করতো না বা গায়ে হাত তুলতো, মারধর করতো, তা কিন্তু একেবারেই নয়। ওনার পিসেমশাই শুধু মানে ছেলে ছেলে করে একটা অবসেশন ছিল। আর এই জিনিসটা কোথাও ওনার পিসির খুব মান সম্মানে লেগেছিল, এবং ওই যে মেয়েটাকে যে অবহেলা করতো সেটা মা হিসেবে উনি কোনোদিনও না মেনে নিতে পারেননি। এই জায়গা থেকে দুজনের সম্পর্কের দূরত্ব তৈরি হয়। মানে বিশেষত ওর পিসি প্রচণ্ড অভিমানী হয়ে ওঠে, যেহেতু ছোটোবেলাতেই খুব শান্তশিষ্ট প্রকৃতি, তো মনে না অভিমানগুলো অনেক, দেখবেন অনেক মানুষ আছে কিছু একটা হলেও ফট করে বলে দেয়, বলতে পারে, তারা আউটবাস্ট করে। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন সরাসরি সেভাবে বলতে পারে না, গুমড়ে গুমড়ে থাকে। এবং দেখবেন যারা গুমড়ে গুমড়ে থাকে, মনের ভিতরে বিষয়গুলো রেখে দেয়, তাদের কষ্ট কিন্তু অনেক বেশি হয়, কারণ তারা কাউকে কথাটা বলতে পারছে না। তো এইরকম করেই আস্তে আস্তে মানে ওই কাজের মাসি যিনি ছিলেন, তো সেই মাসি মাঝে মধ্যে বলতো যে বৌমা ওরকম করো না, তোমার তো বাচ্চা আছে, তো বাচ্চাদেরকে মানুষ করতে হবে। কিন্তু উনি শুনতেন, বুঝতেন, আবার কখনো কখনো বুঝতেন না। যাই হোক, তো এই করে করে কিন্তু ওনার শরীর প্রচণ্ড ডিটোরিয়েট করতে থাকে, এবং একটা সময় উনি এত অসুস্থ হয়ে পড়েন যে উনি বিছানা ছেড়ে উঠতে পারতেন না। তো সেমতাবস্থায় ওনাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়।
তা হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসা করা হয়, ওনাকে বাড়িতে আনা হয়। তো বাড়িতে ডাক্তারবাবু অনেক রকম নিষেধাজ্ঞা দেয় যে এই খেতে হবে, এই করতে হবে, একদম বিশ্রামে থাকতে হবে। কিন্তু কোথাও যেন মানে ওনার পিসি জীবনের যে বেঁচে থাকার যে একটা ভালো লাগা, যে একটা ইচ্ছে, সেটা যেন কোথাও হারিয়ে গেছিল। তো উনি কিছুদিন সেগুলো মেনে চললেও পরবর্তী সময় কিন্তু উনি আবার জেকেসি খাওয়া দাওয়া করতেন না, ছোট ছোট বিষয়ে ভীষণ কান্নাকাটি করতেন। এই করে করে একদিন ওনার প্রচণ্ড শরীর খারাপ হয় এবং সেইবার আর ওনাকে হাসপাতালে ভর্তি করার মতো অবকাশটুকু পাওয়া যায় না, উনি বাড়িতেই কিন্তু মারা যান। এবং ওনার এই চলে যাওয়াটা পরিবারের সকলের কাছে ভীষণ রকমভাবে শকিং ছিল। আমি এটা মানে রাজীবদার পরিবারের কথা বলছি, মানে তাদের বাড়িরই একমাত্র মেয়ে, তার বেশি বয়সও হয়নি, বাচ্চারা তখন ছোট, বিশেষত ছোট মেয়েটা অনেকটাই ছোট। তো সবার কাছে ভীষণ শকিং ব্যাপার ছিল যে কী হলো মেয়েটার, হঠাৎ করে মারা যাবে, এতটা খারাপ অবস্থা কি করে হয়ে গেল। যাই হোক, তো ওনার স্বামীও খুব দুঃখ পায়, কষ্ট পায়, একটা দূরত্ব হয়তো দুজনের মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু উনি ওনার স্ত্রীকে যে ভালোবাসতেন না তা কিন্তু নয়, দায়িত্ব কর্তব্য সবই করতেন। এবং হঠাৎ করে যে ওনার স্ত্রী চলে যাবে সেটা হয়তো উনিও বুঝতে পারেননি। তো পুরো পরিবারের মধ্যেই যেন একটা বিশাল শূন্যতা নেমে আসে হঠাৎ করেই ওনার পিসি চলে যাওয়ায়। তো রাজীবদার এই পিসি যখন মারা যায়, তো তখন বড় মেয়েটা মোটামুটি কিছুটা বড় হয়েছিল। তো বড় মেয়েটা না তার মায়ের দুঃখ কষ্ট একটু হলেও বুঝতো, মানে ও তো খুব বেশি বড় নয়, কিন্তু তবুও দুঃখ কষ্টগুলো একটু একটু বুঝতো। এবং ওই যে আমি আপনাদেরকে ঘটনাটা শুরুতে বলেছিলাম যে ওনার পিসির যখন বিয়ে হয়েছিল তখন গা ভর্তি ওনাকে গয়না দিয়েছিল বাপের বাড়ি থেকে, আর শ্বশুর বাড়ি থেকে উনি ভালোই গয়না পেয়েছিলেন। তো ওনার পিসি যখন দেখতো এবং বুঝতে পারত যে আত্মীয় স্বজনরা ক্রমাগত ওনার স্বামী এবং ওনার শ্বশুরবাড়ির লোকেদের কানে কুমন্ত্র দিচ্ছে, এবং অনেকেই বলতো যে মেয়েদের পিছনে বেশি খরচাপাতি করো না, দুদিন পরে তো পরের ঘরে চলে যাবে, এরকম নানান কথা যখন আর কি বলতো, তখন ওনার পিসি স্বাভাবিকভাবেই খুব দুঃখ পেত। আর বড় মেয়েটা এবং মেজো মেয়েটা দুটো মেয়েই কিন্তু মানে লেখাপড়ার প্রতি যথেষ্ট মনোযোগী ছিল। তো যেহেতু বড় মেয়েটা কিছুটা হলেও বড় ছিল, তো ওকে ওর মা আর কি রাজীবদার পিসি বলতো যে দেখ, তোরা অনেক বড় বাড়িতে জন্মেছিস, তোদের বাবার অনেক টাকা পয়সা, সব কিছুই ঠিক আছে, কিন্তু তুই ভাবিস না যে মায়ের কিছু নেই, মায়ের কিন্তু কিছু থাক না থাক, মায়ের কিন্তু মানে অনেক গয়না আছে, তোদের যত পড়াশুনো করার ইচ্ছে আছে, তোদের যত মনের শখ আহ্লাদ আছে, সব তোরা মেটাবি। এবং উনি ওনার বড় মেয়েকে রীতিমতো ওনার গয়নার বাক্স খুলে দেখিয়েছিলেন যে আমার কাছে এই গয়নাগুলো রয়েছে, এই গয়নাগুলো কিন্তু তোদের এই 3 বোনের, তাই তোরা কিন্তু কখনো ভাববি না যে মায়ের কিছু নেই বা বাবা কিছু না দিলে তোদের কিছুই থাকবে না, মায়ের কিন্তু এই গয়নাগুলো আছে, এই গয়নাগুলো কিন্তু সব তোদের এই 3 বোনের, এরকম করে বলতো। যাই হোক, তো এই পিসি মারা যাওয়ার কিছুদিন অবধি সব কিছু ঠিকঠাক ছিল। তো বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎ করেই রাজীবদারা শোনে যে তাদের যে পিসে মশাই তার আবার বিয়ে। এবার এই কথাটা শুনে ওদের বাড়ি থেকে আর কি রাজীবদার বাবা এরা সবাই এই বাড়িতে আসে। তো এসে যেটা জানতে পারে যে মানে ওনার পিসে মশাই সে আর কি স্ত্রী বিয়োগে যথেষ্টই দুঃখিত, কিন্তু তাকে তার কিছু আত্মীয় স্বজন পরিবার পরিজন বলছে যে দেখো, তোমাদের এত বড় ব্যবসা বাণিজ্য কলকাতায়, তো কি হবে তোমার যদি কোনো বংশধর না থাকে, মেয়েরা আছে ঠিক আছে, কিন্তু মেয়েরা মেয়েদের মতো বড় হচ্ছে, তারা 2 দিন পরে বিয়ে হয়ে পরের ঘরের বউ হয়ে যাবে, তোমার কি হবে, তোমার বংশ আগে কে রক্ষা করবে। তো এইরকম কথা বলে ওনাদেরই ওই যে কিছু আত্মীয় স্বজন ছিল, তো সেই আত্মীয়র মধ্যেই একজন তার এক খুব পরিচিত একজনের সাথে এনার বিয়ে ঠিক করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওনার পিসে মশাইয়ের যে বাবা মা ছিল তাদেরকে কিন্তু বিভিন্ন কথা বলে একদম হাত করে ফেলেছিল, ফলে তারাও বিয়েতে মত দিয়ে দেয়। এবার যেহেতু ওনার পিসি মারা গেছে আর এনার মানে বিয়ে করতে হবে, তা বলছে যে বাচ্চাগুলো, বিশেষত বাচ্চা মেয়েটা, ছোট মেয়েটা অনেকটাই ছোট, তো এরকম নানান অজুহাত দেখায় এবং ওরাও তখন আর কিছু বলতে পারে না। ওরা বলে যে দেখুন, আপনারা নিশ্চিন্তে থাকুন, যে 3 মেয়ে রয়েছে, 3 মেয়ের কোনো অবহেলা কোনো অযত্ন হবে না। আর ওর পিসেমশাইকে দেখে ওরা বুঝতে পারে যে ওনার পিসেমশাইয়ের কিন্তু বিয়ে করার যে খুব একটা ইচ্ছে ছিল তা কিন্তু নয়, ওনাকে আর কি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওনার উপরে চাপ সৃষ্টি করে
এই বিয়েতে রাজি করানো হয়েছে। আর এই ঘটনাটা আমি ওনার পিসির সময়কার কথা বলছি, তো বেশ কিছু বছর আগেকার ঘটনা। তো তখনকার দিনে সমাজটা আরেকটু অন্যরকম ছিল, মানে পিতৃতান্ত্রিক সমাজ যেটা পেট্রিয়ার্কি, সেটা আরও বেশি করে চাগিয়ে বসেছিল সমাজের উপরে। তো ওরা তখন আর কোনো আপত্তি করে না, শুধু বলে যে যাকেই তোমরা বিয়ে করে আনো তারা যেন এই মেয়ে তিনটেকে যেন অবহেলা না করে। বললো না, কোনো অসুবিধা হবে না। আর ওদের যে দাদু ঠাকুমা ছিল তারাও বলে যে আমরাও তো বেঁচে আছি, আপনারা ভাবছেন কেন যে আমি যদি ছেলের বিয়ে দিই আমার নাতনিরা বঞ্চিত হবে, সেরকম কিছু হবে না। যাই হোক, তো এরপরে মোটামুটি অতটা ধুমধাম করে না হলেও মোটামুটি করে ওদের বিয়ে হয়। এবং বিয়ে হয়ে আসার পরে মানে মাঝে মধ্যে কি হতো, ওই 3 নাতনি আর কি মাঝে মধ্যে রাজীবদাদের বাড়িতে আসতো 2-4 দিন থাকতো, আবার ওদেরকে নিয়ে ওর বাবা চলে যেত। এবার ওরাও তারপরে এসছে, ওই বিয়ের দ্বিতীয় বিয়ের পরেও তারা এসছে, তো দেখছে হাসি খুশি আছে, মোটামুটি ঠিকঠাকই আছে। তো রাজীবদার ফ্যামিলিতে সবাই জিজ্ঞেস করছে যে কিরে তোদের যে তোর বাবা যে আরেকজনকে বিয়ে করেছে, তো নতুন মা কেমন? বলছে ভালোই, খারাপ না। তো ওরাও বেশ একটু নিশ্চিন্ত হলো, একটু আশ্বস্ত হলো যে ঠিক আছে, মেয়েগুলো মাথার উপরে একজন কাউকে তো পাবে, নিজের মাকে তো বেশি দিন পেল না, মায়ের মতো যদি কাউকে পায় সেটাও অনেক। কিন্তু বিষয়টা ওপর থেকে যেরকম ছিল, ভিতর থেকে কিন্তু সেরকম একদমই ছিল না। তো যেটা ব্যাপার হলো যে বিয়ের কিছুদিন অবধি ওই দ্বিতীয় যে স্ত্রী ছিল সে খুব ভালো মানুষই দেখাতো, মেয়েদের সাথে ভালো ব্যবহার করতো, কিন্তু সে মনে মনে একটা প্যাঁচ কষে এসেছিল যে আগে সবার বিশ্বাসটা অর্জন করে নেব, তারপরে যা করার করব। তো মোটামুটি যখন 3-4 মাস হয়ে যায়, সবাই দেখছে যে মেয়েগুলোর সাথে খুব ভালো ব্যবহার করে, ছোট মেয়েটাকে খাইয়ে দেয়, তো তখন তারাও বেশ নিশ্চিন্ত হয়ে যায়। এবং নিশ্চিন্ত হয়ে যাওয়ার পরে বউটা যেটা করে সেটা হচ্ছে অনেক অনেক টাকা পয়সা, যেহেতু ওরা ব্যবসায়ী পরিবার ছিল, আর বউটা না খুব চালাক চতুর ছিল, সে জেনে বুঝেই বিয়ে করেছিল। তো সে কি করতো, বিভিন্ন টাকা পয়সা অনেক সময় চেয়ে নিত, কখনো হয়তো আলমারিতে কিছু টাকা রয়েছে সেখান থেকে নিয়ে সে বাপের বাড়িতে দিয়ে দিত, এরকম নানান জিনিসপত্র করতো। আর আস্তে আস্তে মেয়েগুলোর প্রতি ব্যবহার তার কিন্তু খারাপ হতে থাকে। মানে প্রথম দিকে মেয়েগুলোর সাথে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে কিন্তু তার ব্যবহার মেয়েগুলোর প্রতি চেঞ্জ হয়ে যায়। মেয়েগুলোকে ঠিকমতো খেতে দিত না, কোনো কিছু প্রয়োজন হলে মানে ওরা হয়তো ওর বাবার সাথে কথা বলবে, মেয়েগুলোকে তার বাবার সাথে কথা বলতে দিত না বেশিক্ষণ, মানে নানান রকমভাবে ওদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। এবার যেহেতু বড় মেয়েটা একটু বড় ছিল, সেই বিভিন্ন ব্যাপারগুলো বুঝতো, তো ও মাঝে মধ্যে 2-একটা কথা বলে ফেলতো, তো তখন ওর নামে হয়তো বানিয়ে দুটো আরও বাজে কথা বললো যে আমাকে এরকম বলেছে। স্বাভাবিকভাবেই মেয়েটা তার বাবার কাছে, তার দাদু ঠাকুমার কাছে কথা শুনতো। এবার ওই যে আমি আপনাদেরকে বললাম যে বড় মেয়েটা অনেকটাই ম্যাচিওর্ড হয়ে গেছিলো এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কিন্তু ওরা একটা জিনিস বুঝতে পারতো যে এই যে মহিলা এসছে সে যে খুব একটা ভালো নয়, এবং সে যে ওর বাবাকেও আদতে ভালোবাসে না বা কেয়ার করে না, সেটা কিন্তু বড় মেয়েটা বুঝতে পারতো। এবং সেই জন্য সেই মেয়েটা চাইতো ওর বাবাকে একটু, মানে ওইভাবে তার বলতে পারে না, কিন্তু বাবার সাথে একটু কথা বলবে, বাবার কাছে যাবে, বাবার সাথে দুদণ্ড বসে মনের কোনো কথা বলবে, কিন্তু ওকে কোনোভাবেই ওই দ্বিতীয় যে স্ত্রী সে কিছুতেই তার বাবার সামনে আসতে দিত না। এবং এই জিনিসটা একদিন ওর খুব রাগ হয়, তো বলে যে তুমি কেন আমাকে আমার বাবার সাথে কথা বলতে দিচ্ছ না। তো সেটা নিয়ে একটা বাড়িতে অশান্তি হয়। এবং মেয়েটা কি করতো, ওর মায়ের মানে ছোট তো যে কোনো ছোট হোক বা বড় হোক, মা তো মাই হয়, সন্তানের কাছে মা ছোটবেলাতেও যা বড়বেলাতেও তাই। তো ওর মায়ের স্মৃতি আঁকড়ে ধরে ওর হয়তো ঘরে গিয়ে আলমারিটা খুলে ওর মায়ের শাড়ি হয়তো একটু জড়িয়ে ধরে কাঁদতো, কখনো ওর বোন হয়তো ওর মাকে খুব আর কি মায়ের কথা মনে পড়ছে, তো একটা শাড়ি নিয়ে এসে মায়ের ওর বোনের হাতে দিত, বলতো দেখ এটা শুকলে মায়ের গন্ধ পাবি। আর এই সমস্ত যা হতো সব কিছু সাক্ষী ছিল কিন্তু সেই কাজের মাসিটি। তো বড় মেয়েটা দেখতো যে ওর মায়ের শাড়ি ওই মহিলা পরে ঘুরছে, মানে ওই দ্বিতীয় স্ত্রী, এবং ওই যে গয়নাগুলো ওর মা অনেক ভালোবেসে মেয়েদের জন্য রেখে গেছিলো, উনি দেখছে সেই গয়নাগুলো পরছে, সব কিছু করছে, যথেচ্ছভাবে ব্যবহার করছে। তো ওর না একটু রাগ হতো, মানে মেয়েটার ভাবতো যে আমার মায়ের জিনিস আমি অন্য কারোর সাথে কেন ভাগ করে নেব, আমার মায়ের জিনিস তো আমরা 3 জন পাবো। আর বড় মেয়েটা যেহেতু একটু বড়,
তো ও কিন্তু পরিবারের বাকিদের একটা তুচ্ছ তাচ্ছিল, সেটা হয়তো ছোট মেয়েটা বা মেজো মেয়েটা হয়তো অতটা বুঝতে পারতো না। মেজো মেয়েটা, ছোটটা তো খুবই ছোট ছিল, মেজো হয়তো আরেকটু বড় ছিল, কিন্তু বড় মেয়েটা না খুব স্পষ্ট বুঝতে পারত, আর ও খুব বুদ্ধিমতী ছিল। তো ও একদিন কি করে, ও একদিন ওদের সেই নতুন মাকে সরাসরি বলে দেয় যে তুমি কিন্তু আমার মায়ের গয়না পরবে না, ওগুলো আমার মায়ের জিনিস, মা বলে গেছে ওগুলো আমাদের 3 বোনে, তুমি মায়ের গয়না পরবে না, তুমি নতুন গয়না পরবে, তুমি আমার মায়ের গয়না কেন পরেছো? এবার ছোট মুখে এই কথাটা হয়ে গেছে বিশাল বড় কথা, বিশাল বড় অপরাধ। তো সেই নতুন বউ তো কেঁদে কেটে ঝগড়া অশান্তি করে একবারে তুলকালাম করছে বাড়ি। যাই হোক, সেটা নিয়ে একটা অশান্তি গেল। তো তখন বড় মেয়েটা কি করবে, তো ও তখন কি করলো, ওর যে মামা বাড়ি, রাজীব দাদের বাড়ি, তো সেখানে ওদের মানে ওরা স্কুল ছুটি থাকলে বা পুজোর সময় বিভিন্ন সময় ওরা আসতো। তো এসে একদিন বড় মেয়েটা কেঁদে কেঁদে মামা বাড়িতে সবাইকে কথাটা বলে যে জানো তো, আমাদেরকে ঠিকমতো খেতে দেয় না, আমাদেরকে বাড়ির সব থেকে ছোট মাছের টুকরোগুলো আমাদের দেয়, এগুলো বললে অস্বীকার করে, এবং তারপরে বলে যে এই গয়নাগুলো এরকমভাবে পড়ে পড়ে থাকে। তো স্বাভাবিকভাবেই রাজীবদার যে দাদু ঠাকুমা, তারা অনেক কষ্ট করে তারা মেয়েকে অতগত গয়না দিয়েছিল। তো তারা ভাবলো যে না, সত্যি তো এটা তো ঠিক না, তোমরা ছেলের দ্বিতীয় বিয়ে দিয়েছো, তাকে নতুন করে গয়না গড়িয়ে দাও, আমার মেয়ের গয়নাগুলো কেন নিয়েছো, আমার মেয়ের গয়নাগুলো তো আমার নাতনিরা পাবে। তো তখন কি করো, তখন ওর দাদু খুব বৃদ্ধ হয়ে গেছিল, তো ওর দাদু আর যেতে পারেনি, তো রাজীবদার বাবা গেছিলেন, ওনার মা আরও 1-2 জন গেছিলেন ওদের বাড়িতে। গিয়ে তখন তারা কথা বলে যে দেখুন, আমরা তো বিয়ের সময় অনেক গয়নাগাটি দিয়েছিলাম, আমাদের পছন্দ না যে সেই গয়না আপনার দ্বিতীয় স্ত্রী পড়ুক, ওই গয়নাগুলো আমার নাতনিদের, বলে যে এই মেয়েরাই পাবে। তো তখন সেই যে বউ, যে দ্বিতীয় স্ত্রী, সে তো খুব ভালো মানুষই দেখাচ্ছে, বলছে না আমি একদিন একটু দিদির গয়নাগুলো পরে দেখছিলাম, ও সেটা দেখিয়ে হয়তো আপনাদেরকে বলেছে, আমি ওই গয়না ওদের জন্যই রেখে দিয়েছি, আমি কেন ওই গয়না পরতে যাব বলুন। তো এরকম করে সে নানান আর কি ভিন্ন রকমের বানিয়ে সাজিয়ে কথাবার্তা বলে। তো তারপরে এরা চলে আসে। এবার ব্যাপার হচ্ছে যে প্রতি মুহূর্তে ওদের সাথে কিন্তু দুর্ব্যবহার হতে থাকে। আর ওর বাবা যে ছিল, সেই বাবা মানে ওনার স্ত্রী বিয়োগের পরে উনি কীরকম একটা উদাসীন হয়ে গেছিলেন, সংসারের প্রতি উদাসীন হয়ে গেছিলেন, মেয়েদের প্রতিও কিছুটা উদাসীন হয়ে গেছিলেন। মানে উনি পুত্র সন্তান চেয়েছিলেন ঠিকই, কিন্তু তাই বলে উনি কখনো ভাবতে পারেনি যে সেই চাওয়াটার জন্য একদিন ওনার স্ত্রী এই পৃথিবী থেকে চলে যাবে। তো উনি যে ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করছিলেন তা কিন্তু নয়। এবং কখনো ঝগড়া অশান্তি হলে ইভেন এটাও এরকমও নাকি হয়েছে যে ওনার পিসির যে বড় মেয়ে, তাকে একদিন তার সেই দ্বিতীয় স্ত্রী, সে বলছে তুমি তোমার বাবাকে এমন কথা বলেছো, তোমার বাবা আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না, তোমার জন্যই আমার এই বিয়েটা হয়তো টিকবে না, এরকম নানান কথা উল্টো পাল্টা বলছে। আর বড় মেয়েটাও যে খুব বড় তা তো নয়। এবার বিভিন্ন সময় দেখা গেল যে ওই বউটা, সে মানে ভীষণ রকমভাবে চালাক ছিল। সে তখন ভাবলো যে আরে মেয়েদের বিয়েগুলোকে যদি বাড়ি থেকে তাড়াতাড়ি বের করতে হয়, তাহলে সবার আগেই বড় মেয়েটাকে বের করতে হবে, কারণ বড় মেয়েটা প্রচণ্ড বুদ্ধিমতী, ও সমস্ত দিকে নজর রয়েছে। হ্যাঁ, তো ও বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র দেখতে, হয়তো বাড়িতে মিষ্টি আছে, তো দেখে নিয়েছে যে ওদের নতুন মা, সে মিষ্টি খেয়ে নিয়েছে, এবং সে কি করতো, সে পরে যখন বাড়িতে কেউ বলতো যে মিষ্টির কথা, তখন বলতো ওই বাচ্চাগুলো খেয়ে নিয়েছে, মানে একদম ডাইরেক্ট মিথ্যা কথা বলে দিত। কিন্তু বড় মেয়েটা এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে থাকে। সে হয়তো মিষ্টি খেয়েছে, সে গিয়ে তার ঠাকুমাকে, দাদুকে বলতো যে দেখো আমরা কিন্তু এখনো মিষ্টি খাইনি, নতুন মা মিষ্টিগুলো খেয়ে নিয়েছে, রান্নাঘরে গিয়ে দেখে আসো এখনই মিষ্টি নেই, কিন্তু পরে যখন তুমি জিজ্ঞেস করবে বলবে রাতের বেলা আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছিল, কিন্তু আমরা কিন্তু এখনো মিষ্টি খাইনি। তো এরকম করে 2-4 বার ঘটনা এরকম ঘটে যায় যে আর কি বড় মেয়েটা ওর মিথ্যেটাকে ফাঁস করে দেয়। এবার বুঝতেই পাচ্ছেন যে যারা অন্যায় করে তারা কিন্তু অলওয়েজ তাকে ভয় পায় যারা সেই অন্যায়টা ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো পুরো বাড়ির মধ্যে ওই বড় মেয়েটার উপরে কিন্তু প্রচণ্ড একটা রাগ পড়ে যায় যে এই মেয়েটাকে যতদিন না আমরা সরাতে পারছি ততদিন অবধি সমস্যা। এবার ওর তখনও অতটাও বড় নয় যে ওকে বিয়ে দিয়ে দেবে, তো কি করা যায়, তো বিভিন্ন রকমভাবে বড় মেয়েটার নামে ভুলভাল কথাবার্তা বলতে থাকে, মিথ্যে কথা আর কি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে থাকে। এবং শুধু বড় মেয়েটার সম্পর্কে বলতো তা নয়, মেজো মেয়েটার সম্পর্কেও বলতো যে এই করেছে ওই করেছে, যেগুলো ওরা করেইনি।
এবং এরকমও ঘটনা ঘটে যে ওদেরকে একবেলা ঠিকমতো খেতেই দেয়নি, শুধু ভাত আর ডাল খেতে দিচ্ছে, অথচ ওরা কিন্তু যথেষ্ট সম্ভ্রান্ত ঘরের আর কি ব্যবসায়ী পরিবার, বুঝতেই পারছেন। মানে ইচ্ছে করে যারা রান্না করে তাদেরকে বলেছে কম কম রান্না করতে, নিজে বেশি বেশি খেয়েছে। খেয়ে যখন ওরা স্কুল থেকে এসে দেখছে ওদের জন্য সেভাবে খাবার নেই। আর সেদিন বাড়িতে আর কেউ ছিলও না, মাসিকেও বলেছে চলে যেতে। তো এমন হয়েছে যে ওরা সারাদিন স্কুল থেকে কিছু খায়নি, সেই রাতের বেলা হয়তো খেয়েছে। এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু বড় মেয়েটা খুব ভালো করে বুঝতো এবং লক্ষ্য করতো। ওর খুব খারাপ লাগতো এবং ও মাঝে মধ্যেই কাঁদতো, মাকে ডাকতো যে মা তুমি তো চলে গেলে, আমাদেরকে কোথায় রেখে গেলে ভাবো মা, মানে এত কষ্ট পাচ্ছি আমরা, আমাদের কথাগুলো শোনার মতো তো কেউ নেই। আর বাবাও তো আর আজকাল আগের মতো নেই, বাবাও কিরকম যেন চুপচাপ বসে থাকে ঘন্টার পর ঘন্টা। তো ওদের মনে একটা খুব কষ্ট ছিল। এবার একদিন কি হয়, একদিন ওই মহিলা মানে ওর বাবার যে দ্বিতীয় স্ত্রী, সে তখন একদিন ভাবলো যে এই 3টে মেয়েকে ঘর থেকে বার করতে হবে, যে যতদিন এই মেয়ে 3টে এখানে থাকবে ততদিন কিন্তু আমি এই সংসারে জাকিয়ে বসতে পারবো না। আর ততদিনে ওর যে দাদু ঠাকুমা তাদের শরীর খুব খারাপ হয়ে গেছে, তারা একদম বেড রিডেন টাইপের। তো তাদেরকেই আয়া মাসি এসে দেখাশুনো করে, বউ কিন্তু কিছুই করতো না। তো এইরকম করে উনি একদিন একটা প্ল্যান করে যে 3 মেয়েকে একটা আত্মীয়র বাড়ি পাঠিয়ে দেবে এবং সেখানেই ওদেরকে রেখে পড়াশুনো করানো, সব কিছু করানো হবে, তারপর ওখান থেকে বিয়ে দিয়ে দেওয়া হবে। মানে প্রাথমিকভাবে এইটাই বলা হয়, কিন্তু ওই বউয়ের মনে মনে এটাই সে প্যাচ কষেছিল যে ওদেরকে পড়াশুনো করানো হবে না, কিছুই হবে না, ওই আত্মীয়র বাড়িতে থাকবে, ওদের খাওয়া খরচা বাবদ একটা টাকা দেওয়া হবে এবং ওখান থেকে ওদের বিয়ে দিয়ে আর কি বিদেয় করে দেওয়া হবে, মানে যাতে তারা আর এই বাড়িতেই থাকতে না পারে, এইরকম একটা আর কি প্ল্যান কষে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, রাজীবদার যেটি পিসি ছিল তার ভয়েসটা, তার যে গলার আওয়াজ, সেটা কিন্তু একটু অন্যরকম ছিল, মানে খুব মিহি একটা গলা ছিল। এবং ওর পিসি কোনোদিনও গান শেখেননি ঠিকই, কিন্তু উনি খুব ভালো গান করতেন, মানে গান শুনে শুনে উনি খুব ভালো গান তুলতে পারতেন। একটা ন্যাচারাল আর কি একটা ট্যালেন্ট বলা যেতে পারে। উনি সেইভাবে কোনো টিচারের কাছে বা কোনো গুরুজির কাছে যে উনি কখনো গান শেখার তালিম নিয়েছিলেন তা কিন্তু নয়। খুব সুন্দর মিষ্টি গলা ছিল, মানে যেমনি দেখতে সুন্দর তেমনি তার গলা, তেমনি তার হাতের কাজ, মানে সব দিক থেকে একেবারে যাকে বলে সর্বগুণ সম্পন্না ছিলেন। এবং ওনার যে গয়নাগাটি ছিল সেগুলোর উপরে কিন্তু প্রথম থেকে এই বউটার বেশ নজর ছিল। যাই হোক, তো এরকম বলে। এবং যেহেতু ওদের বাবা একটু অন্যরকম হয়ে গেছিলো, ভীষণ চুপচাপ থাকতো, কোনো বিষয়ে বিশেষ একটা কথা বলতো না, তো বললো যে এক আত্মীয়ের কাছে ভাবে পাঠিয়ে দিই, কারণ এখন দুজন প্রচণ্ড অসুস্থ, কে কখন থাকে চলে যায়, এ অবস্থায় 3টে মেয়ের তো সেভাবে যত্ন আত্তি করা হচ্ছে না, তো এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিই। এবার এ কথা যখনই আর কি শোনে, তখন মেজো মেয়েটা না মানে প্রচণ্ড আর কি বাড়ির লোকেদের উপরে, কারণ এত ছোট বয়সে মাকে হারিয়েছে, বাবাকেও সেভাবে পায় না, তো মেজো মেয়েটা প্রথমে বলে যে না আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। বড় মেয়েটাও শুনেছে, বলছে না আমরা তো কোথাও যাব না। কিন্তু ওই যে ওদের যে ওই নতুন মা ছিল, সে আবার তার স্বামীর সামনে বা তার শ্বশুর শাশুড়ির সামনে বাচ্চাদের সাথে ভীষণ ভালো ব্যবহার করা, তাদের কথা শোনা, এরকম একটা নাটক করতো। তো সে বলছে না তোমাদের ভালো লাগবে, এখানে দেখো দুটো অসুস্থ মানুষ আছে, তোমার বাবাও তো খুব সুস্থ নয়, তোমরা ওই আত্মীয়ের বাড়িতে থাকো, দেখবে তোমরা অনেক আনন্দে থাকবে, অনেক বড় বাড়ি সেখানে, মানে নানান রকমভাবে আর কি ভুল বোঝানোর চেষ্টা করে। যাই হোক, তো এবার একদিন কি হয়েছে, মানে এইটা নিয়ে যখন কথা চলছে, মানে প্রায় ওদেরকে পাঠিয়ে দেবেই, তো এরকম সময় ও একদিন ওই ঘরে ঢুকুর বাবা মায়ের যে ঘরটা, তো সেখানে একটা ওর মায়ের আলমারি ছিল, তো সেই আলমারিতে ওর মায়ের শাড়ি কাপড় সব থাকতো। তো ওর না খুব কষ্ট হচ্ছে, ও জানে যে মা মানে মায়ের এই বাড়ি মায়ের এই জায়গা ছেড়ে আমাদের হয়তো আজ বাদে কাল চলে যেতে হবে, কারণ ও ছোটোবেলা থেকে দেখেছে যে বাড়ির লোকেরা ছেলে সন্তান চায়, মেয়ে সন্তান যে তাদের খুব পছন্দের তা নয়। তো ও কী করেছিল, ও আলমারিটা খুলে ওর মায়ের 2টো শাড়ি নেবে বলে আলমারিটা খুলেছে, এবং খুলে দেখছে যে যেখানে শাড়িগুলো রাখা সেখানে কিছু শাড়ি আছে ঠিকই, কিন্তু যেখানে গয়নার বাক্স ছিল সেই গয়নার বাক্সটা সেখানে নেই। তো ভাবছে যে এত গয়না ছিল, মায়ের গয়নার বাক্সটা গেল কি করে। এবার দেখুন, ওইটুকু বাচ্চা মেয়ের কাছে ওই গয়নাগুলোর ভ্যালুটা কিন্তু শুধুমাত্র ইমোশনাল ভ্যালু, ও তো আর বোঝে না যে কত দাম হতে পারে বা সোনার জিনিস, মানে অতটা অ্যানালিসিস করার মতো
মানে বড় বা অতটাও ম্যাচুরিটি ওর ছিল না, কিন্তু ওর খুব খারাপ লাগে যে মায়ের এই গয়নাগুলো খুব প্রিয় ছিল, মাই তিন বোনের জন্য গয়নাগুলো রেখেছিল, তো গয়নাটা গেল কোথায়। তো যাই হোক, এবার ওকে আলমারি খুলতে বারণ করেছিল, এবার ও কিছু বলতেও পারছে না যে কি হলো, কোথায় গেল। তো ওরা 3 বোন একটা ঘরে থাকতো। তো ওর মেজো বোনকে বলছে যে জানিস তো বোন, আমি এরকম আলমারিটা খুললাম, কিন্তু ভুলে না আলমারিতে গয়নাটা দেখলাম না। তো এরপরে মানে এই অবধি নাকি ওর মনে আছে, তারপর ওর প্রচণ্ড ঘুম পায়, ও ঘুমিয়ে পড়ে। তারপরের ঘটনা কিন্তু ওর কিচ্ছু মনে নেই। তো তারপরের যে ঘটনাটা ছিল সেটা কিছুটা এরকম যে বড় মেয়েটা রাতের বেলা নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়ে, এবং ঘুম থেকে উঠে মানে খুব এদিক ওদিক তাকাতে থাকে। ওর যে পরের যে বোন, মেজো বোন, তো সেও পাশ থেকে দিদি উঠছে, সে দেখেছে যে উঠে গেছে, তো বলছে কি রে তুই শুবি না, উঠে গেলি কেন? তো কোনো কথা বলে না, উঠে চলে যায়। এবং উঠে চলে গিয়ে সারা ঘরের মধ্যে দাপাদাপি করতে থাকে। তো স্বাভাবিকভাবেই রাতের বেলা ঘুমানোর সময় সেখানে যদি দাপাদাপি কেউ করে, সবারই ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে এসে ওর বাবা, ওর যে দ্বিতীয় স্ত্রী আর কি, নতুন মা, তো সে বলছে কি তুমি এত রাতের বেলা এরকম করে কেন আর কি দাপাদাপি করছো, যাও ঘরে যাও, বলে একটা বকুনি দিয়েছে। এবার ওর দাদু ঠাকুমাও তারাও অসুস্থ, তারাও এসছে। তো দেখছে যে মেয়েটার চোখ মুখটা কীরকম হয়ে গেছে, হ্যাঁ, আর ওর গলা থেকে যে ভয়েসটা বেরোচ্ছে সেই ভয়েসটা এক্স্যাক্টলি ওর মায়ের মতো, যেখানে অ্যাকচুয়ালি কিন্তু মানে সাজিবদার পিসির ভয়েদের সাথে ওর বড় মেয়ের ভয়েদের কিন্তু কোনো মিল নেই। ওনার পিসির ভয়েস খুব মিহি মিষ্টি সুন্দর সুরেল একটা মানে কথা, মানে এমনি কথা বললেও মনে হবে যেন মুক্ত ঝরছে, এরকম টাইপের, এত সুন্দর কথা বলে। তো দেখছে যে বড় মেয়েটার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গিয়ে ওর মায়ের মতো হয়ে গেছে, এবং মেয়েটা মানে ওর মায়ের যত গয়না ছিল না, সবকটা গয়না ওরকম করে পড়েছে। আর বাকি যে গয়নাগুলো পড়তে পারেনি, কানের দুলফুলগুলো, সেগুলো কি করেছে হাতের মুঠোর মধ্যে নিয়ে কচলাচ্ছে। তো এইটা দেখে না সবাই অবাক হয়ে গেছে। আর সব থেকে বেশি অবাক হয়েছে ওদের ওই নতুন মা, কারণ সে তো গয়নার বাক্সটা আলাদা তুলে মানে সরিয়ে রেখেছিল। সে বলছে তুমি এই গয়নাগুলো কোথা থেকে পেলে, খুলে দাও, এক্ষুনি খুলে দাও, এই গয়নাগুলো তুমি পরে আছো কেন? তখন না মানে পুরো গর্জে উঠেছে, মানে ওই মিহি সুন্দর গলা কিন্তু গর্জে উঠে বলছে একদম আমার কাছে আসবে না, আমি এই গয়নাগুলো আমার সন্তানের জন্য রেখে দিয়েছি। আমার মেয়েরা হয়তো এই বাড়িতে তাদের যে যোগ্য সম্মান সেটা হয়তো কম পেয়েছে, বা হয়তো সেভাবে আমার ছোটো মেয়েটা পায়নি, কিন্তু তাই বলে আমি আমার মেয়েদের কিন্তু বঞ্চিত হতে দেখতে পারবো না। তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার মেয়েদেরকে বঞ্চিত করবে, আমার এই গয়নাগুলো তুমি নিয়ে নেবে, সেটা কিন্তু তুমি পারবে না। এই গয়না আমার ছিল, এবং আমার অবর্তমানে এই গয়না আমার সন্তানদের। তুমি কিন্তু একদম এই গয়নাগুলো হাতে, তুমি যদি এই গয়নার একটা কুচিও যদি তুমি তোমার সাথে রাখো, বা তুমি যদি সেখান থেকে নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। এবং এই কথাগুলো পুরো বড় বড় চোখ করে বড় মেয়েটা মানে একদম ওর মায়ের ভয়েসে বলে। এবং এটা দেখে বাড়ির সবাই পুরো হয়ে গেছে, মানে তারা পরিষ্কার বুঝতে পারছে যে বড় মেয়ের ভিতর থেকে তাদের ছেলের বউ কথা বলছে। এবং এটা দেখে না ওর বাবা, যে সে মানে মাটিতে লুটিয়ে পড়ে বলছে, মানে ওর পিসির নাম ধরে বলছে তুমি এসেছো, তুমি মেয়ের মধ্য দিয়ে তুমি এসেছো, এ তো তোমার গলার আওয়াজ, এ তো মেয়ের গলার আওয়াজ নয়, তো তোমার গলার আওয়াজ। তখন না মানে আর কি উনি বলছে, বড় মেয়েটা বলছে যে তুমি বাবা হয়ে নিজের দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করোনি, এবং তুমি আমি বলছি না তুমি মেয়েদের ভালোবাসো না, কিন্তু তাদেরকে শুধু ভালোবাসলে বা তাদেরকে রক্ষা করতে হবে, তাদের যে প্রাপ্য সেটুকু তোমায় দিতে হবে, তুমি সেটুকু করতে পারলে না। এইগুলো বলার পরে না মানে ওর বাবা পুরো হাউ হাউ করে কাঁদছে, আর মেয়েটা ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো সবাই মিলে ধরে বেঁধে মেয়েটাকে আর কি শোয়ায়। তারপরে মানে ওর যখন জ্ঞান ফেরে তখন ও কিন্তু একদম নর্মাল, মানে ওর ভয়েস ওর নিজের ভয়েদের মতো, ওর মায়ের ভয়েদের মতো নয়। এবং ও নিজে অবাক হয়ে গেছে যে এতগুলো গয়নাও পড়লো কী করে। তো তখন বাড়ির যে মানে নতুন বউ, সে বুঝতে পেরেছে যে সে কিছু একটা মানে বিশাল একটা কিছু ভুল করেছিল, মানে সে কিন্তু অ্যাকচুয়ালি গয়নাগুলো লুকিয়ে রেখেছিল, এটা ভেবে এই 3 মেয়েকে সে গয়নাগুলো থেকে বঞ্চিত করবে। যাই হোক, তো তারপরে মানে বাচ্চাগুলোর যে বাবা, ওর পিসে মশাই, সে বলে যে না, এই গয়নাগুলো সম্পূর্ণ আলাদা থাকবে, এবং গয়নাগুলোর দায়িত্বে থাকবে হচ্ছে ওর মামা বাড়ির লোকেরা।
তো রাজীবদাদের বাড়িতে ওই গয়নাগুলো দেয় এবং উনি মেয়েদের প্রতি যথেষ্ট তারপর থেকে যথেষ্ট কেয়ারিং ছিলেন। কিন্তু ওনার যে কারণে ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল, এই নতুন বউকে যে কারণে আনা হলো যে ওনাদের পুত্র সন্তান হবে, সেই কারণটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সার্থকই হয়নি, মানে ওনাদের আর কোনো সন্তানই হয়নি। মেয়ে বা ছেলে সেটা তো পরের কথা। কিন্তু সেই রাতে ওই বড় মেয়ের মধ্যে কিন্তু তার মায়ের আত্মা এসে ভর করে এই কথাগুলো বলে দিয়েছিল। এবং ভগবানেরও এমন লীলা দেখুন, ওরা ভেবেছিল যে একটা বউ এত মনে দুঃখ কষ্ট নিয়ে মারা যাবে, তারপর আর একটা বউকে আনবে, তারপরে ছেলে হয়ে যাবে, ওরা নিজেদের মতো আনন্দ করবে। সেটা কিন্তু ভগবান করেননি। এটাই হয়তো কর্মফল বলা যেতে পারে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।